ঘনমাত্রা আর দ্রাব্যতা এক জিনিস না ভাইয়া। সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রাটা আমরা পাই ওইটা দ্রাব্যতার সমান হয়ে যায়, ঠিক আছে? ঘনমাত্রা আর দ্রাব্যতা কখনোই এক জিনিস না। ঘনমাত্রা হচ্ছে ওই পরিমাণ, কোন একটা দ্রবণে কি পরিমাণ দ্রব্য আছে, আর দ্রাব্যতা কি বলতো, কোন একটা দ্রাবক সর্বোচ্চ কি পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করতে পারে। তো দুইটা জিনিস সেম না, দুইটা জিনিস কখনোই সেম না। সেম কখন হয়ে যায় বলতো, যখন দ্রবণটা সম্পৃক্ত হয়ে যায়। কারণ সম্পৃক্ত দ্রবণের একটা ঘনমাত্রা থাকে, আর সম্পৃক্ত দ্রবণে ওই ক্যাপাসিটির সমান পরিমাণ দ্রব্যই দ্রবীভূত থাকতে পারে। এজন্য কি হয়ে যায় বলতো, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা যেটা সেটা দ্রাব্যতার সমান হয়ে যায়। তো এই লাইনটা ভাইয়া কখনো ভুলবা না। দ্রাব্যতা যতদিন ধরে পড়াশোনা করবা এই লাইনটা কি করবা না, কখনোই ভুলবা না, ঠিক আছে? এই লাইনটা কখনোই ভুলবা না, আর এই লাইনটার সাথে অন্য কোনো কিছু কখনো মিলাবা না, ঠিক আছে? এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। তাহলে সম্পৃক্ত দ্রবণে ঘনমাত্রার দ্রাব্যতা কি বলতো, একই জিনিস। কি পাই আমরা অবশেষে, একটা লাইন পাই। এই তিনটা পদ্ধতি শেখার পরে আমরা একটা জিনিসে সহমত পোষণ করছি যে ভাই দ্রবণটা যদি সম্পৃক্ত অবস্থায় থাকে তাহলে তার যে ঘনমাত্রাটা পাবো ওইটাই কি হবে, দ্রাব্যতার সমান হবে। দ্রবণটা যদি আমরা অসম্পৃক্ত অবস্থায় পাই, এই দ্রবণটা অসম্পৃক্ত অবস্থায় আছে, তার ঘনমাত্রা হচ্ছে 5 মোলার, এটা কি তার দ্রাব্যতা হবে? না ভাইয়া, তার দ্রাব্যতা হবে না, এটা তার দ্রাব্যতা হবে না। আমরা যত জায়গায় দ্রাব্যতা ইউজ করছি দ্রবণের জন্য, প্রত্যেক জায়গায় দ্রবণটা কোন অবস্থায় ছিল বলতো, সম্পৃক্ত। সম্পৃক্ত অবস্থায় ছিল। নইলে কিন্তু আমরা দ্রাব্যতা বের করতে পারতাম না ভাইয়া, পারতাম কি? পারতাম না। কারণ সম্পৃক্ত দ্রবণে হচ্ছে ক্যাপাসিটির সমান সংখ্যক দ্রব্য হচ্ছে দ্রবীভূত অবস্থায় থাকে। তাহলে এই জিনিসটা, তাহলে হ্যাঁ, তাহলে আমরা দ্রাব্যতা নির্ণয়ের তিনটা পদ্ধতি শিখে ফেলেছি। আবার বলো তো, মোল পার লিটারকে আমরা সংক্ষেপে বড় হাতের এম দিয়ে প্রকাশ করতে পারি না? জি ভাইয়া। একটা লাইন কিন্তু আমরা শিখে ফেলেছি, এবং এটা ভাই আমাদের কি পয়েন্ট, এই লাইনটা শিখছো মানে তুমি অনেক কিছু শিখে ফেলছো, ঠিক আছে? সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা দ্রাব্যতার সমান হয়। এখন বলো তো, মোল পার লিটারকে আমরা গ্রাম পার লিটারে কিভাবে নিই? মনে করো, আচ্ছা আমি একটা ভিন্ন কনসেপ্টে চলে যাই, তোমাদের একটা শর্টকাট টেকনিক শিখাই। যেহেতু সবাই আমার ব্যাচের না, আমার ব্যাচের পোলাপান এগুলো অনেক ভালো করে জানে, তারপরেও তোমাদেরকে আমি এটা শিখাই দিই, কারণ সামনে ট্রান্সফার করতে হইতে পারে। তো মনে করো তোমার কাছে কোন একটা দ্রবণ দেওয়া আছে, দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে 10 মোল পার লিটার বা 10 এম, কেমন? এবং এটা দেওয়া আছে H2SO4 দ্রবণের জন্য। কার জন্য বলতো? H2SO4 দ্রবণের জন্য এত এম হচ্ছে তোমার ঘনমাত্রা দেওয়া আছে। তো এত এম ঘনমাত্রাকে তুমি বলতে পারো না যে 10 মোল পার লিটার? বলতে পারো? অবশ্যই কিন্তু বলতে পারো। এখন তোমাকে বললো যে ভাই এই ঘনমাত্রাটাকে তুমি গ্রাম পার লিটারে কনভার্ট করো, তো তোমরা কি কনভার্ট করতে পারবা? কিভাবে আমরা মোল পার লিটারকে গ্রাম পার লিটারে কনভার্ট করি? জি ভাইয়া, অবশ্যই পারি। কিভাবে চলো দেখি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ভাইয়া 10 ইনটু কত বলো তো ভাইয়া, মোল ডিভাইডেড বাই লিটার। পার লিটার মানে কি, ভাগ লিটার, তাই তো? তাহলে এই মোল ডিভাইডেড বাই লিটারকে আমরা কি বলতে পারি, 1 মোল ডিভাইডেড বাই 1 লিটার বলতে পারি? জি ভাইয়া, বলতে পারি। তাহলে বলো তো, এই যে 1 মোল যে নিলাম এটা কার 1 মোল? সালফিউরিক অ্যাসিডের। তাহলে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের 1 মোল সমান কত গ্রাম? 98 98 গ্রাম। 98 গ্রাম। তারপরে লিটারকে কি আমরা চেঞ্জ করব? চেঞ্জ করব না, রেখে দিলাম। তাহলে কত গ্রাম পার লিটার আসে? 98 আর 10 গুণ করলে হয় 980, উপরে থাকে গ্রাম, নিচে হয় কত? লিটার। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, গ্রাম পার লিটার। তাহলে কনভার্সন খুব ইজি হয়ে গেল না? জি ভাইয়া। তো এই নিয়মে শুধুমাত্র এটাকেই কনভার্ট করতে পারবা না, যত ধরনের একক আছে সবগুলো একককেই কি করতে পারবা, এই নিয়মে কনভার্ট করতে পারবা। এবং এককের কনভার্সন খুবই ইম্পর্টেন্ট। তোমরা ফিজিক্সের মাহাত্ম্য বুঝতে মানে বুঝতেছো অলরেডি, কেমিস্ট্রিতেও এর মাহাত্ম্য বুঝবা আস্তে আস্তে, কেমন? আচ্ছা, তাহলে এই জিনিসটা তোমরা খুব ভালো মনে রাখবা। তাহলে এই জিনিসটা শিখাইলাম। তো আমরা দ্রাব্যতা নিয়ে আলোচনা করতেছিলাম। তো দ্রাব্যতা প্রকাশের তিনটা পদ্ধতি আমরা শিখে ফেলেছি। এবার আমরা খুবই তাৎপর্যপূর্ণ একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের 4 নাম্বার কোশ্চেনে আসে। সেই কোশ্চেনটা হচ্ছে দ্রাব্যতার নির্ভরশীলতা। কি বলতো, দ্রাব্যতা আসলে কোন কোন ফ্যাক্টরের উপরে নির্ভর করে? কেমন? দ্রাব্যতা কোন কোন ফ্যাক্টরের উপরে নির্ভর করে? তো এটাকে আমরা বলি দ্রাব্যতার নির্ভরশীলতা। দ্রাব্যতার নির্ভরশীলতা মানে কোন একটা দ্রবণে দ্রাব্যতা, মানে কোন একটা দ্রবের দ্রাব্যতা, দ্রাবকে মানে কোন একটা দ্রবের কোন একটা দ্রাবকের দ্রাব্যতা কি কি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। মনে করো ভাইয়া তোমার কাছে কি আছে, একটা দ্রাবক আছে, ঠিক আছে? দ্রাবক হিসেবে মনে করো পানি আছে, এটা হচ্ছে আমাদের পানি মহাশয়। তো এই পানিতে তোমরা দ্রব্য হিসেবে ইউজ করলা সোডিয়াম ক্লোরাইড। কি করলা বলো তো? সোডিয়াম ক্লোরাইড। এবং তুমি সোডিয়াম ক্লোরাইড সর্বোচ্চ কত গ্রাম ইউজ করতে পারবা? 10 গ্রাম। মনে করো 100 গ্রাম পানি আছে, তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড কত গ্রাম ইউজ করতে পারলা? 10 গ্রাম। তাহলে বলো তো এই পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? 10। 10 ভাইয়া। জি। সেম পানিতে তুমি যদি চিনি অ্যাড করতে যাও, চিনির রাসায়নিক সংকেত কি? সুক্রোজ, C12H22, তাই না? এই চিনি যদি অ্যাড করতে যাও, চিনিও কি সর্বোচ্চ 10 গ্রামই অ্যাড করতে পারবা? একটু বেশ কম হবে না?
জি ভাইয়া জি ভাইয়া হ্যাঁ কত বেশি অ্যাড করা যায় তোমরা খেয়াল করবা যে ধরো 20 গ্রাম চিনি তুমি অ্যাড করলা, তাহলে চিনির দ্রাব্যতা কত? 20। তাহলে বলো তো সেম পরিমাণ দ্রাবক আছে, সেম দ্রাবক আছে, দুইটা ভিন্ন দ্রব্য নেওয়ার কারণে তোমার দ্রাব্যতা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে না? এই চেঞ্জ জি হয়ে গেছে না? জি ভাইয়া দুইটা ভিন্ন দ্রব্য নেওয়ার কারণে তোমার কিন্তু দ্রাব্যতা চেঞ্জ হয়ে মানে গেছে। তাহলে দ্রাব্যতা নির্ভর করে দ্রবের প্রকৃতির উপরে। মানে কার ভাই উপরে? একই দ্রাবকে হ্যাঁ, একই দ্রাবকে অবশ্যই। তাহলে দ্রাব্যতা নির্ভর করে কার ভাইয়া উপরে? তাহলে একই দ্রাবকে ভিন্ন ভিন্ন দ্রব হ্যাঁ, একই দ্রাবকে ভিন্ন ভিন্ন দ্রব্য। ভিন্ন ভিন্ন দ্রবের দ্রাব্যতা ভিন্ন ভিন্ন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভিন্ন ভিন্ন হবে। একই দ্রাবকে ভিন্ন ভিন্ন দ্রবের দ্রাব্যতা ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে? জি হ্যাঁ আচ্ছা, তাহলে একই দ্রাবকে মানে ভিন্ন ভিন্ন দ্রবের দ্রাব্যতা ভিন্ন ভিন্ন হবে। এই জিনিসটা তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া এবার মনে করো তোমরা সোডিয়াম ক্লোরাইড মিশাবা, ঠিক আছে? তো এখানে তোমাদের আছে পানি, পানিতে লবণ মিশায় তোমরা স্যালাইন বানাবা, কারণ তোমাদের ওই উপর নিচ হয়ে গেছে কোনো একটা কারণে। তো তোমরা কি করবা? পানিতে লবণ মিশাবা, ঠিক আছে? তো পানিতে সর্বোচ্চ ধরো তুমি 100 গ্রাম পানি নিছো, তো আগে দেখছি যে ধরে নিছি যে পানিতে সর্বোচ্চ কত গ্রাম লবণ তুমি মিশাইতে পারলা? 10 গ্রাম লবণ তুমি 10 গ্রাম মিশাইতে পারলা, ঠিক আছে? এখন না, তুমি হচ্ছে ফরেনার কান্ট্রিতে, যেখানে হচ্ছে ওই মদ খাওয়া অনেক কমন ব্যাপার, ঠিক আছে? তো তুমি এবার মদের ভিতরে লবণ মিশাবা, কেমন? আমাদের কলেজে মদ নিয়ে খুব ভালো একটা কাহিনী ঘটছিল। আমি সেন্ট জোসেফ কলেজে পড়তাম। তো তোমরা পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত পাইছি? 10। বাট অ্যালকোহলে 10 যদি গ্রাম আমরা সোডিয়াম ক্লোরাইড মিশাই তাহলে সর্বোচ্চ 10 গ্রাম কি মিশাইতে পারবো? পারবো না, দেখবো যে না 5 গ্রাম মিশতেছে। 5 গ্রাম, ঠিক আছে? তাহলে অ্যালকোহলের দ্রাব্যতা কত? 5। 5 তাহলে বলো তো দ্রব্য সেমই আছে, দ্রাবক আলাদা করে দিলে আমাদের দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাচ্ছে না? তাহলে জি দ্রাব্যতা আমাদের দ্রাবকের প্রকৃতির উপর ডিপেন্ড করে, দ্রাবকের প্রকৃতির প্রকৃতির উপরও ডিপেন্ড করে। কেমন? দ্রাবকের প্রকৃতির উপর ডিপেন্ড করে। আমাদের দ্রাব্যতার নির্ভরশীলতায় দ্রাব্যতা প্রধানত মানে প্রথম যে জিনিসটার উপর নির্ভর করে সেটা হচ্ছে দ্রবের প্রকৃতির উপরে, সেকেন্ড যে জিনিসটার উপরে নির্ভর করে সেটা হচ্ছে দ্রাবকের প্রকৃতির উপরে, ঠিক আছে? থার্ড যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, মনে করো তুমি আবার দ্রব হিসেবে গ্যাসকে নিছো, ঠিক আছে? দ্রব হিসেবে কাকে নিছো? গ্যাসকে নিছো। মনে করো এটা হচ্ছে তোমার কোকা কোলার একটা বোতল, এটা হচ্ছে তোমার একটা ওই কোকা কোলার একটা বোতল। এটা মনে করো তোমার একটা কোকা কোলার বোতল। তো এই কোকা কোলাতে কি রাখছো বলো তো? কিছু পরিমাণ পানি রাখছো, পানি রাখছো। এখন আমরা কি জানি কোকা কোলা বা আরসি এগুলাতে আমরা দ্রব হিসেবে কার্বন ডাই অক্সাইড গ্যাস ইউজ করি না? জি ভাইয়া আমরা কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস ইউজ করি। এখন তুমি সাপোজ এইখানে চাপ প্রয়োগ করলা, কার্বন ডাই অক্সাইড গ্যাস ইউজ যে করবা তখন তুমি চাপ প্রয়োগ করলা 1 অ্যাটমসফিয়ারিক। কত বলো তো? 1 অ্যাটমসফিয়ারিক চাপ প্রয়োগ করলা। এর ফলে তুমি কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত করতে পারলা 20 গ্রাম। কত গ্রাম বলো তো? 20 গ্রাম। এখন তুমি যদি চাপ আরো বেশি প্রয়োগ করো তাহলে কার্বন ডাই অক্সাইড আরো বেশি পরিমাণে দ্রবীভূত হবে না? জি অবশ্যই আরো বেশি পরিমাণে। তুমি যদি চাপ বাড়ায় 2 এটিএম করো তখন দেখবা যে ভাইয়া 20 গ্রাম না 30 গ্রাম কার্বন ডাই অক্সাইড তুমি দ্রবীভূত করতে পারতেছো। তাহলে বলো তো তোমার এই যে কার্বন ডাই অক্সাইড দ্রবের যে দ্রাব্যতা সেটা আসলে কার উপর ডিপেন্ড করতেছে? চাপের উপর। চাপের উপর এটা কোন ক্ষেত্রে? দ্রবটা যখন গ্যাসীয়। তাহলে দ্রাব্যতা কার উপর ডিপেন্ড করে বলো তো? চাপের উপর ডিপেন্ড করে না? দ্রাব্যতা শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপের উপর নির্ভরশীল। শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই চাপের উপরে নির্ভরশীল। তাহলে এই জিনিসটা প্রথম বের করছে হচ্ছে হেনরি নামক একজন বিজ্ঞানী। তো হেনরি কি বলছে যে ভাইয়া গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা চাপের সাথে কি বলতো সমানুপাতিক আকারে বাড়ে। এখন বলতো এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠাই দিই তাহলে আমরা কি পাবো? একটা কনস্ট্যান্ট পাবো না? আমরা কিন্তু একটা কনস্ট্যান্ট পাবো। এই কনস্ট্যান্টকে বলা হয় হেনরির ধ্রুবক বা হেনরির কনস্ট্যান্ট বলা হয়। তো এটাকে কি বলা হয়? হেনরির ধ্রুবক বলা হয়। ঠিক আছে? এটা তোমাদের সিলেবাসে নাই কিন্তু গুহ স্যারের বইতে আছে। তো যেহেতু কোন একটা বইতে আছে অবশ্যই আমরা কি করব? এটা পড়ে রাখবো, কারণ বই হচ্ছে আমাদের বাইবেল ভাইয়া, এইচএসসি সিলেবাস না। ঠিক আছে? এইচএসসি সিলেবাস আমাদের বাইবেল না। আমাদের বাইবেল কে? আমাদের বাইবেল হচ্ছে বই। বইয়ে যা আছে সবই আমাদের পড়া লাগবে। আমি কি ক্লিয়ার করতে পারছি এই জিনিসটা? আজকে পড়বেন না ভাইয়া, আগামীকালকে কি হবে? ওই ভর্তি পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষায় সবাই আন্ডা পাবেন, কোথাও ভর্তি হবে না। শেষমেশ যে ওই পটুয়াখালী তারপরে হচ্ছে পাবনা এইসব জায়গায় চান্স পাবেন, পরে হচ্ছে বলবেন যে আমি পড়ে একদম উল্টায় ফেলছি, আমি চান্স পাইনি। ভাই এরকমটা ঘটে না, এরকমটা কখনো ঘটে না। আপনি পড়েন নাই তাই আপনি চান্স পাননি, ঠিক আছে? আপনি যদি পড়তেন আপনি চান্স পাইতেন। বাকিরা ঠিকই পড়ছে বই, বাকিরা সবাই পড়ে, আপনারাই শুধু প্রাইভেটের পিছনে দৌড়ান। কেমন? সবাই বই পড়ে, সবাই বই পড়ে, আপনারা আসলে বই পড়েন না। যারা বই পড়ে না তাদের কিন্তু খুব ভালো কিছু আসবে না,
মানে খুব ভালো কিছু আউটপুট আসবে না। আলটিমেটলি বই থেকেই সব কোশ্চেন আসবে। কেমন? ধরো আমি অনেক ভালো পড়াইলাম, আমার লেকচার অনেক স্ট্রং, অনেক কিছু পড়াইলাম, আমি কত পার্সেন্ট কমন দিতে পারবো? 70-80% কমন দিতে পারবো। বাকি 20-30% ওইগুলা কি পাবা? ওইগুলা পাবা না, সবারই খুঁত থাকবে। তো ওই জিনিসগুলা কোথায় আছে বলো তো? ওই জিনিসগুলা বইতে আছে। এই জন্য একটা বই অবশ্যই খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? ওইটার গুরুত্ব তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা। এখন না বুঝতে পারলেও ওই অ্যাডমিশন টেস্টের পরে গিয়ে বুঝবা, যখন আর কিছু করার থাকবে না, ঠিক আছে? তো আগে থেকেই বুঝো, তাইলে আগে থেকে বোঝাটাই বেটার। তাহলে কার উপর ডিপেন্ড করে বলো তো? দ্রবের প্রকৃতির উপর ডিপেন্ড করে, তারপরে দ্রাবকের প্রকৃতির উপর ডিপেন্ড করে, এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপের উপরেও ডিপেন্ড করে। আরো একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে তাপমাত্রা। কার উপর ডিপেন্ড করে বলো তো? তাপমাত্রা। তাহলে 4 নাম্বার যে জিনিসটার উপরে দ্রাব্যতা নির্ভর করে সেটা হচ্ছে কি বলতো? তাপমাত্রা, ঠিক আছে? সেটা হচ্ছে তাপমাত্রা। তো তাপমাত্রার নির্ভরশীলতাটা আমরা একটু ভালোভাবে পড়বো, কেমন? কারণ এই তাপমাত্রার নির্ভরশীলতা থেকে তোমাদের সিকিউ তে 4 নাম্বারের কোশ্চেন আসে। লাল কালিটা কি একটু চোখে বাজে না? জি ভাইয়া, একটু চোখে লাগে। তাহলে তাপমাত্রা থেকে তোমাদের সিকিউ তে 4 নাম্বার কোশ্চেন আসে মাঝে মাঝেই। তো এটা আমাদের একটু ভালোভাবে পড়তে হবে যে ভাইয়া দ্রাব্যতার উপরে তাপমাত্রার নির্ভরশীলতা কি। তো শুরুতে তোমরা একটা লাইন জেনে রাখো যে ভাইয়া সাধারণত যদি আমরা কোনো একটা দ্রবণের দ্রাব্যতা বাড়াই, তাহলে মানে তাপমাত্রা বাড়াই, তাহলে ওই দ্রবের দ্রাব্যতা কি হয়? বাড়ে। সাধারণত কি হয় বলতো? তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা কি হয়? বাড়ে, বৃদ্ধি পায়। তাহলে সাধারণত তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা বৃদ্ধি পায়, কেমন? এখন এই জিনিসটা খুব ভালোভাবে বোঝার জন্য তোমাকে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে লা শাতেলিয়ারের নীতি। তোমরা কি লা শাতেলীয় নীতি সম্পর্কে অবগত আছো? জি ভাইয়া। সবাই লা শাতেলীয় নীতি নিয়ে অবগত আছো। তো লা শাতেলীয় নীতি অনুসারে কি বলছিল বলো তো? কোন একটা বিক্রিয়া যদি সাম্য অবস্থায় থাকে, সাপোজ এ আর বি বিক্রিয়ক, এই বিক্রিয়ক কি বলতো? উৎপাদের সাথে সাম্য অবস্থায় আছে। তার মানে এ আর বি থেকে সি উৎপন্ন হচ্ছে, সি থেকে কি এ আর বি উৎপন্ন হচ্ছে, এবং দুইটা উৎপন্ন হওয়ার যে হার ওইটা কি সমান, তাই না? দুইটা উৎপন্ন হওয়ার হার কিন্তু সমান। তাহলে যদি সাম্য অবস্থায় থাকে, এখন এই বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয়, তার মানে ডেল্টা এস কি হয় বলতো? যদি নেগেটিভ হয়। ডেল্টা এস নেগেটিভ হওয়া মানে কি? তাপ উৎপাদী। তাপ উৎপাদী যদি হয়, তুমি যদি ভাইয়া আরো তাপ প্রয়োগ করো, তাহলে বিক্রিয়াটা কি হবে? পশ্চাৎগামী হবে, তাই না? তুমি যদি এই বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয়, তুমি যদি বাইরে থেকে আরো তাপ প্রয়োগ করো, বিক্রিয়াটা কি হবে? পশ্চাৎগামী হবে। মানে তাপ উৎপাদনের জন্য প্রশমিত হতে হবে তাপ উৎপাদনের ফলাফলটা। মানে ফলাফলটা এমন ভাবে মানে বিক্রিয়াটা এমন দিকে অগ্রসর হয় যাতে নিয়ামকের ওই প্রভাবটা ফলাফলটা প্রশমিত হয়, কেমন? তার মানে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? বিক্রিয়াটা পশ্চাৎগামী হবে। তো এই জিনিসগুলো 9 10 এ তোমরা ব্যাপক পড়ছো, তো এগুলা নিয়ে আর বেশি আলোচনা করতে চাই না, কারণ আমাদের পড়ার আরো অনেক কিছু বাকি আছে, কেমন? পড়ার আরো অনেক কিছু বাকি আছে। তো দেখো তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটা কি হয়? পশ্চাৎগামী হয়, তাই না? আর এই বিক্রিয়াটা যদি তাপহারী হইতো, তাহলে যদি আমরা তাপ প্রয়োগ করতাম, তাহলে বিক্রিয়াটা কি হইতো? সম্মুখমুখী হইতো। সম্মুখমুখী হইতো। তো এই জিনিসটা খুব ভালোভাবে বুঝো। এই জিনিসটা কি করবা? খুব ভালোভাবে বুঝবা। তো এটা আমি মুছে ফেললাম। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা প্রয়োগ করলে বিক্রিয়াটা সম্মুখমুখী হয়, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপ প্রয়োগ করি, বিক্রিয়াটা কি হয় বলতো? পশ্চাৎগামী। শোনো, হাজারিনাক স্যারের বইয়ে এই তাপমাত্রার নির্ভরশীলতাটা নাই, কেমন? এটা গুহ স্যারের বইতে আছে, এবং এখান থেকে 4 নাম্বারের কোশ্চেন আসে। তো মাথায় রাখবা ভাইয়া, ওই একটা বইতে নাই তার মানে কোশ্চেন দিবে না, এটা কিন্তু সত্য না। তো পড়তে হবে, যে কোনো একটা বইতে থাকলে এই জিনিসটা পড়তে হবে, কারণ এটা সিলেবাসে আছে, সব সিলেবাসে, এসএসসি সিলেবাসেও আছে, অ্যাডমিশন টেস্টের সিলেবাসেও আছে। তো এটাকে তোমরা স্কিপ করতে পারবে না। তো এই জন্য সবচেয়ে ভালো হয় যেটা, গুহ স্যারের বই ফলো করা। গুহ স্যারের বইতে একটু এক্সট্রাঅর্ডিনারি জিনিসপত্র কিছু দেওয়া আছে, যেগুলো আসলে বোঝার জন্য তোমার একটু হেল্প লাগবে। তো ওইগুলোর জন্য, হেল্প করার জন্য তোমরা আশেপাশে টিচার অনেক পেয়ে যাবা, সমস্যা নেই। তো মনে করো তুমি হচ্ছে একটা দ্রাবক আছে, এই দ্রাবকে একটা দ্রাবক, সাপোজ সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড, এগুলা কি করতেছো? যোগ করতেছো। এগুলা কি করতেছো? যোগ করতেছো। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যোগ করতেছো? 25 ডিগ্রি সেন্টিগ্রেড যোগ করতেছো। যোগ করলে কি হবে বলতো? তারা এই দ্রবণে দ্রবীভূত হবে। দ্রবীভূত হওয়ার অর্থ কি বলতো ভাইয়া? সোডিয়াম ক্লোরাইড থেকে কি উৎপন্ন হবে? সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস উৎপন্ন হবে না? সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস উৎপন্ন হবে, এটাই হবে না? তার মানে কি? সে আয়নিত হবে। তো তার মানে কি বলতো? এখানে একটা বিক্রিয়া ঘটতেছে। কি বিক্রিয়া? একটা যৌগ ভেঙে যাচ্ছে। আলটিমেটলি কি হচ্ছে বলতো? একটা বিক্রিয়া ঘটতেছে। তো তাহলে তার দ্রাব্যতা যদি হয় 10, তার মানে কি 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড কি থাকবে? দ্রবীভূত অবস্থায় থাকতে পারবে, তাই না?
জি থাকতে পারবে। এখন তুমি কি করছো, পোংডামি করে তাপমাত্রা বাড়ায় দিছো। কি করছো বলো তো, পোংডামি করে তাপমাত্রা বাড়ায় দিছো। এখন বলো তো তোমার এখানে দ্রবীভূত হওয়ার অর্থ কি বলো তো, এই সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস উৎপন্ন করা। এখন দেখা যায় যে ভাইয়া এই বিক্রিয়ায় সে বাইরে থেকে তাপ শোষণ করে। কি করে বলো তো, বাইরে থেকে তাপ শোষণ করে। বাইরে থেকে কি করে, তাপ শোষণ করে। তাহলে তাপ শোষণ করে মানে কি, এই বিক্রিয়াটা তাপহারী। এখন তাপমাত্রা বাড়াইলে এই বিক্রিয়াটার পরিমাণ কি পাবে, বৃদ্ধি পাবে না, বৃদ্ধি পাবে। এর ফলে কি হবে, তুমি যদি তাপমাত্রা বাড়াও এটার দ্রবীভূত হওয়ার হার আরো বেড়ে যাবে না। জি ভাইয়া। যদি দ্রবীভূত হওয়ার হার আরো বেড়ে যায় তাহলে তার দ্রাব্যতাও বৃদ্ধি পাবে না। জি ভাইয়া। তাহলে তার দ্রাব্যতা ভাইয়া তাপ শোষণ করলেই যে সে তাপহারী বিক্রিয়া হবে এটা বুঝবেন কেমনে? কারণ তাপ শোষণ করলেই তো আমরা এটাকে তাপহারী বিক্রিয়া বলি। তাহলে কি কোনো তাপ উৎপাদী বিক্রিয়া তাপ শোষণ করতে পারে না? শোনো, তাপ শোষণ করতে পারে, তাপ বিকিরণ করতে পারে, বাট তাপ বিকিরণ মানে বিকিরিত তাপের চেয়ে শোষিত তাপের পরিমাণটা কম থাকে। ঠিক আছে, মানে এক্ষেত্রে কি বলতো, শোষিত তাপের পরিমাণটা বেশি। ঠিক আছে, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ভেরি গুড, বুঝতে পারলে হইছে। আচ্ছা দেখো, তাহলে বলো তো, তাহলে তার দ্রাব্যতাটা বেড়ে যাচ্ছে না, তার দ্রাব্যতাটা বেড়ে যাচ্ছে। তো এরকম যৌগ আর কে কে আছে, পটাশিয়াম আয়োডাইড আছে, পটাশিয়াম তারপরে নাইট্রেট আছে, এরকম আরো বিভিন্ন ধরনের যৌগ আছে যাদের কি বলতো, যাদের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি হয়, দ্রাব্যতা বৃদ্ধি পায়। এখন তুমি যদি একটা গ্রাফ আঁকাও, মনে করো তুমি গ্রাফের ওই এক্স অ্যাক্সিস বরাবর দিলা হচ্ছে টেম্পারেচার আর ওয়াই অ্যাক্সিস বরাবর দিলা দ্রাব্যতা, তাহলে কি হবে বলতো, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতাটা কি পাবে, বৃদ্ধি পাবে, তাই না? এরকম হবে গ্রাফটা, তাই না? গ্রাফটা কি হবে, এরকম হবে। এখন তুমি বিপরীত আরো কিছু যোগের কথা চিন্তা করলা, একটা হচ্ছে সোডিয়াম সালফেট। ঠিক আছে, সোডিয়াম সালফেট নিয়ে ব্যাপক আলোচনা আছে, এজন্য সোডিয়াম সালফেটকে নিলাম। তো মনে করো সোডিয়াম সালফেটের কথা তুমি চিন্তা করলা। এখন সোডিয়াম সালফেট কি বলতো, দ্রবীভূত করবা একটা দ্রবণে। দ্রবীভূত করার অর্থ কি বলতো, এটা যখন দ্রবীভূত হবে তখন সে কি হবে, আয়নিত হবে। তার মানে একটা বিক্রিয়া উৎপন্ন হবে, মানে একটা বিক্রিয়া ঘটবে। এই বিক্রিয়ায় সে কি করে, পরিবেশকে তাপ দেয়। পরিবেশকে কি করে, তাপ দেয়। তার মানে সে তাপ উৎপাদী বিক্রিয়া ঘটায়। এখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মনে করো সে সর্বোচ্চ দ্রবীভূত হতে পারে 5 গ্রাম। কত গ্রাম বলতো, 5 গ্রাম। এখন তুমি যদি তাপমাত্রা বাড়ায় 35 ডিগ্রি সেন্টিগ্রেড করে ফেলো, তার মানে কি বলতো ভাইয়া, সে সোডিয়াম প্লাস আকারে ছিল আর সালফেট মাইনাস আকারে ছিল, তাই না? সালফেট 2 মাইনাস আকারে ছিল। এখন সম্পৃক্ত অবস্থায় মানে যখন তার দ্রাব্যতা ফুলফিল হবে সে সাম্য অবস্থায় থাকবে, তাই না? এখন এই সাইডে কি আছে, এই সাইডে আচ্ছা উল্টা হয়ে গেছে, তো সোডিয়াম সালফেট মানে দ্রবীভূত হওয়ার অর্থ হচ্ছে সোডিয়াম সালফেট ভেঙে কি হবে, সোডিয়াম সালফেট ভেঙে হচ্ছে আমাদের Na+ আর হচ্ছে সালফেট 2 মাইনাস উৎপন্ন হবে। এখন এটা কি বলতো, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে ডেল্টা এস নেগেটিভ। এখন এই বিক্রিয়ায় তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে এটা কি হবে বলতো, পশ্চাৎগামী হবে। তার মানে কি বলতো, সোডিয়াম সালফেটের পরিমাণ বেড়ে যাবে বাট আয়নের পরিমাণ কমে যাবে। তো আয়নের পরিমাণ কমে যাওয়ার অর্থ কি বলতো, দ্রবীভূত হওয়ার পরিমাণ কমে যাওয়া। এই সকল যোগের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে কি হবে, দ্রাব্যতা হ্রাস পাবে। তাহলে এই প্রথম ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে আমাদের দ্রাব্যতা কি পায়, বৃদ্ধি পায়। বাট দ্বিতীয় ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে আমাদের দ্রাব্যতা কি পায় বলতো ভাইয়া, হ্রাস পায়। তাহলে এই ক্ষেত্রে হ্যাঁ বলো, সোডিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড এই দুইটার মধ্যে কোনটা তাপ উৎপাদক আর কোনটা তাপ হারী, এটা কি আমাদের ম্যানুয়ালি মনে রাখতে হবে? এটা এক্সপেরিমেন্টালি মনে রাখা লাগবে, এটা এক্সপেরিমেন্টালি মনে রাখা লাগবে। এবং তোমাদের শর্ট ভাইয়া দিব। হ্যাঁ বলো, একটু এটা রিপিট করবেন প্লিজ, সোডিয়াম সালফেট। আচ্ছা হ্যাঁ আবার বলতেছি। সোডিয়াম সালফেট দ্রবীভূত হওয়ার অর্থ কি বলতো, সোডিয়াম সালফেট ভেঙে সোডিয়াম প্লাস আর সালফেট 2 মাইনাস আয়ন উৎপন্ন করা, এটাই তো তার দ্রবীভূত হওয়ার অর্থ, তাই না? তো এই আয়নে যখন আয়নে পরিণত হয় তখন আসলে পরিবেশে কি হয়, তাপ নির্গত হয়। তার মানে এই যে আয়নে পরিণত হওয়ার যে বিক্রিয়াটা, এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া বলতো, তাপ উৎপাদী বিক্রিয়া। এখন এই তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা আরো তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটা কি হবে, পশ্চাৎমুখী হবে। তার মানে আয়নের পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে। আর আয়নের পরিমাণ কমে যাওয়ার অর্থ কি বলতো, দ্রবীভূত হওয়ার পরিমাণ কমে যাওয়া। তার মানে সে কম পরিমাণে দ্রবীভূত হচ্ছে, তাই না? তার মানে কি তার দ্রাব্যতা কমতেছে। হ্যাঁ বলো ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। আচ্ছা বুঝতে পারছো তাইলে। আচ্ছা দেখো, তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা কি হবে, আমরা তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা হ্রাস পাবে। তাহলে গ্রাফটা কিরকম হবে বলতো, গ্রাফটা হচ্ছে নিচের দিকে যাবে। তো এই সাইডে তুমি যদি টেম্পারেচার রাখো আর এই সাইডে তুমি যদি সলিবিলিটি রাখো তাহলে তোমার গ্রাফটা কি হবে, নিচের দিকে নেমে যাবে। তো যে কোনো ভাবে নামতে পারে।
ঠিক আছে, এভাবে নিচের দিকে নেমে যাবে। ভাইয়া এটা বোঝার সহজ একটা পদ্ধতি আছে। তো সাধারণত যে সকল লবণের ক্ষেত্রে দ্রাব্যতা হ্রাস পায় তাদের শেষে কি থাকে, সালফেট থাকে বা কার্বনেট থাকে। তো ওই সালফেট যুক্ত আর কে কে থাকতে পারে বলতো? এই যে সেরিয়াম সালফেট থাকতে পারে, তারপরে আরো কে থাকতে পারে, ক্যালসিয়াম সালফেট থাকতে পারে। তো এই যৌগগুলা কি হয় বলতো, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা হ্রাস পায়। ঠিক আছে, হ্যাঁ লাবিব কিছু বলতে চাইছিলা? ভাইয়া তাপমাত্রার সাথে সলিবিলিটির যে গ্রাফ, মানে ওইটার একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা তোমাদের সিলেবাসে নাই, তো এজন্য আমি পড়াইতে চাচ্ছি না। এটার একটা ইকুয়েশন আছে, লনের লগারিদমিক একটা গ্রাফ আছে, ইকুয়েশন আছে। এটা মূল বিন্দুগামী সরলরেখা হলো না কেন? আই মিন ভাইয়া সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হবে না না হ্যাঁ হ্যাঁ সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হবে, হ্যাঁ ওই কমবে তাপমাত্রা বাড়ে। আচ্ছা, এই মূল বিন্দুগামী সরলরেখা হবে না কেন? এটার জন্য আসলে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন লাগবে। তো এটার জন্য তোমার ওই এক্সপেরিমেন্টাল কিছু মান লাগবে, মানগুলা বসায় তোমার ইকুয়েশন ডিরাইভ করা লাগবে, ইকুয়েশন দিয়ে তুমি কি পাবা, গ্রাফ আঁকাইতে পারবা। আর গ্রাফটা দেখবা মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে না, বা ওই সরলরেখা আকারে চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে লগারিদমিক আকারে। তো এটার একটা ইকুয়েশন আছে যেটা তোমাদের বইতে নাই, আমিও তোমাদের শিখাবো না, কারণ আসলে লাভ নাই এটা শিখায়, তোমাদের শিখার আরো অনেক কিছু আছে। কেমন? তাহলে আমরা দুইটা কেস পাইলাম, যে একটা কেসে কি হয় বলতো, তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে, আরেকটা কেসে কি হয় বলতো, তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা কমে। ঠিক আছে, এবং দুইটার গ্রাফও কি আমরা পেয়ে গেছি না? তো কোশ্চেনে আসলে দুইটার গ্রাফ সহ দিয়ে দিবা। আরো একটা কেস আছে কিছু স্পেশাল যোগের ক্ষেত্রে, যেমন তোমরা কি গ্লোবাল লবণের নাম শুনছো? কি ভাইয়া, কি গ্লোবাল লবণ? না এটার সংকেত কয়েকদিন পরে পরেই বিভিন্ন পরীক্ষায় আসে। তারপরে ব্লু ভিট্রিয়লের নাম শুনছো তুতে? জি ভাইয়া, ব্লু ভিট্রিয়লের নাম শুনছি। তারপরে গ্রিন ভিট্রিয়লের নাম শুনছো? হ্যাঁ শুনছি। গ্রিন ভিট্রিয়ল কি? এটা জিঙ্কের একটা লবণ না মেবি? আয়রনের লবণ। তাহলে খেয়াল নাই ভাইয়া, পড়ছি, শিওর পড়ছি, কিন্তু খেয়াল নাই। আচ্ছা, গ্লোবাল লবণ হচ্ছে সোডিয়াম সালফেট 10 অণু পানি, সোডিয়াম সালফেট 10 অণু পানি। এই তোমরা বলো ব্লু ভিট্রিয়ল কি? কপার সালফেট 5 অণু পানি। আর গ্রিন ভিট্রিয়ল কি? আয়রনের, তাহলে ফেরাস সালফেট ইনটু হেপ্টা হাইড্রেট সামথিং, ফেরাস সালফেট 7 অণু পানি। হেপ্টা হাইড। ঠিক আছে, এই সংকেতগুলো মনে রাখবা, এগুলা পরীক্ষায় আসে। তাহলে এই তিনটায় দেখছো ভাইয়া আয়নিক লবণ কারা কারা আছে? সালফেট সবগুলা। তাহলে এগুলার ক্ষেত্রে আমাদের কি উচিত ছিল, তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা কমা উচিত ছিল না? হ্যাঁ, যেহেতু এগুলা সালফেট লবণ, আমি একটু আগে শর্টকাট শিখিয়ে দিছিলাম। তাহলে এগুলার ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এগুলার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে আমাদের দ্রাব্যতা কি হওয়ার কথা ছিল? কমার কথা ছিল। কিন্তু একটা সমস্যা আছে এখানে ভাইয়া, দেখো কেলাস পানি আছে, এখানে কি আছে? কেলাস পানি আছে। তো এখন সোডিয়াম সালফেটকে বা এই ধরনের যে ওই মানে গ্লোবাল লবণ, ব্লু ভিট্রিয়ল বা গ্রিন ভিট্রিয়ল, এগুলাকে যখন তুমি পানিতে দ্রবীভূত করতে যাবা বা কোনো একটা দ্রাবকে দ্রবীভূত করতে যাবা, তখন তার দ্রবীভূত হওয়াটা দুইটা স্টেপে ঘটে। কয়টা স্টেপে ঘটে বলতো? দুইটা স্টেপে ঘটে। প্রথম স্টেপে ভাইয়া এই কেলাস পানিটা বিমুক্ত হয়। কি হয় বলতো? কেলাস পানিটা বিমুক্ত হয়। তার মানে প্রথম স্টেপে পানিটা আলাদা হয়। কি হয় বলতো? প্রথম স্টেপে পানিটা আলাদা হয়। তো এই পানিটা যে আলাদা হয় সেক্ষেত্রে সে কি করে বলতো? বাইরে থেকে তাপ শোষণ করে, তার মানে তাপহারী বিক্রিয়া ঘটে। তাহলে এই কেলাস পানিটা আলাদা হওয়া পর্যন্ত তাপমাত্রা বাড়াইলে তার দ্রাব্যতা হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? দ্রাব্যতা হ্রাস পাওয়ার কথা তাহলে। এই হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? কেউ একজন বুঝতেছি না ভাইয়া, বুঝতেছি না, আবার একটু বুঝান। আবার রিপিট করেন। আবার বলতেছি, দেখো সোডিয়াম সালফেটের সাথে কি আছে? পানি আছে। তো যখন আমরা এই টোটাল যৌগটাকে কি করব? দ্রবীভূত করব। প্রথম স্টেপে সোডিয়াম সালফেট আর পানি কি হবে? নিজেরা আলাদা হবে। নিজেরা কি হবে? আলাদা হবে। আর এই আলাদা হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় সে কি করে? পরিবেশ থেকে তাপমাত্রা মানে তাপ হচ্ছে শোষণ করে। সে কি করে? পরিবেশ থেকে তাপ শোষণ করে। আর যে বিক্রিয়া পরিবেশ থেকে তাপ শোষণ করে, ওই বিক্রিয়া যদি আমরা আরো তাপ প্রয়োগ করি, ওই বিক্রিয়াটা আরো ভালোভাবে ঘটবে না? জি ভাইয়া। তার মানে তারা আরো বেশি পরিমাণে আলাদা হবে, তার মানে তার দ্রাব্যতা আরো বৃদ্ধি পাবে। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত, যেই তাপমাত্রা পর্যন্ত এই পানিটা আলাদা হবে, ওই তাপমাত্রা পর্যন্ত তাদের দ্রাব্যতা কি পাবে বলতো? তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে না? অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাবে। এখন এগুলো আলাদা হয়ে হয়ে কেলাস পানি সব আলাদা হয়ে গেল। এখন বাকি আছে কে? সোডিয়াম সালফেট, তাই না? এবার বলো, এবার একে দ্রবীভূত করার জন্য তোমার কি করা লাগবে? এর আয়নগুলাকে আলাদা করা লাগবে।
জি তাই না? ভাইয়া। এর আয়নগুলোকে আলাদা করার জন্য সে কি করবে? পরিবেশ থেকে তাপ শোষণ মানে পরিবেশে তাপ বিকিরণ করবে, মানে পরিবেশকে তাপ দিবে। তাহলে এর জন্য কি হবে? ডেল্টা ইজ নেগেটিভ হবে না? তার মানে সে হ্যাঁ, তাপমাত্রা দিচ্ছে। দ্রাব্যতা কমবে। এখন তাপমাত্রা প্রয়োগ করলে কি হবে বলতো? দ্রাব্যতা কমবে। তাহলে এই ধরনের যৌগের ক্ষেত্রে যেগুলাতে কেলাস পানি থাকে, এগুলোর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে প্রথমে দ্রাব্যতা বৃদ্ধি পায়, তারপরে কি পায় বলতো? তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরে দ্রাব্যতা হ্রাস পায়। তো এতটুকু ছিল আমাদের নির্ভরশীলতা। এই জিনিসগুলো খুব ভালোভাবে করবা। আজানের জন্য আমি কিছুক্ষণ অফ রাখতেছি, কেমন? আজানের পারবা এটা? না, আমি পারবো না। হ্যাঁ, এটা পারার সম্ভাবনা একটু কম, কারণ এটা এই প্রথম নিয়মের সবচেয়ে কঠিন ম্যাথগুলোর মধ্যে একটা, কেমন? প্রথম নিয়মের সবচেয়ে কঠিন ম্যাথগুলোর মধ্যে একটা। তো প্রথমে আমরা এই ম্যাথটা আমরা দুই নিয়মে করব। প্রথমে করব হচ্ছে ঐকিক নিয়মে, একটু কঠিন করে করব, পরে আমরা সূত্রে বসায়ে ওই দুই এক লাইনে সলভ করে ফেলবো, কেমন? কঠিন নিয়মে কেন করব? তোমাদের বেসিক বোঝানো উচিত, এজন্য বেসিক স্ট্রং করার জন্য আমরা প্রথমে কঠিন নিয়মে করব। তারপরে আমরা ওই তাড়াতাড়ি ম্যাথটা খুব সহজে করার জন্য আমরা ওই দ্বিতীয় নিয়মটাতে করে ফেলবো। কারো আপত্তি নেই তো না? জি না। না, জি না ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমি আগাই। তাহলে আমি দুইটা ভাগ করে ফেলি, ঠিক আছে? তো তোমাকে কোশ্চেনটা করছে যে ভাইয়া 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রস্তুত একটি লবণের সম্পৃক্ত দ্রবণ আছে। এই সম্পৃক্ত দ্রবণের কত গ্রামকে তুমি নিছো? 70 গ্রামকে নিছো। এই 70 গ্রাম দ্রবণকে তুমি 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে শীতল করে কত নিছো? 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে গেছো। এর ফলে যে অধক্ষেপটা পড়ছে, অধক্ষেপের পরিমাণটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এটা আরো ভালোভাবে বুঝাই দিই। মনে করো তোমার কাছে দ্রবণ আছে একটা, কি আছে? একটা দ্রবণ আছে। এই দ্রবণের টোটাল ভর কত বলো তো ভাইয়া? 70 গ্রাম। দ্রবণের টোটাল ভর কত দেওয়া আছে? এই যে 70 গ্রাম হতে, তার মানে দ্রবণের ভর দেওয়া আছে 70 গ্রাম। তো দ্রবণটা আছে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাই না? তো এই দ্রবণটায় কোন অবস্থায় আছে বলো তো? সম্পৃক্ত অবস্থায় আছে না? এই দ্রবণটা কিন্তু সম্পৃক্ত অবস্থায় আছে। তার মানে এই দ্রবণে যতটুকু দ্রব আটে, মানে যতটুকু দ্রব সে দ্রবীভূত করতে পারে, সেই পরিমাণ দ্রব এখানে অ্যাড আছে। জি ভাইয়া। তার মানে এই দ্রবণের 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা কত ছিল? 150। 150, মানে 150 গ্রাম দ্রবীভূত আছে। হ্যাঁ, তাহলে এই দ্রবণে যদি দ্রাবক আমরা কল্পনা করতাম যে 100 গ্রাম, তাহলে দ্রব কত থাকতো বা লবণ কত থাকতো বলো তো ভাইয়া? 150। 150 গ্রাম হতো, তাই না? তাহলে এই দ্রবণে দ্রাবকের পরিমাণ যদি আমরা কল্পনা করে নিতাম যে 100 গ্রাম, তাহলে লবণ কতটুকু থাকতো? 150 গ্রাম। 150 গ্রাম। যেহেতু কত দেওয়া আছে? 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে 150। এই জিনিসটা বুঝতে পারছো? বুঝতে পারছো আশা করি। তাহলে যেহেতু দ্রাব্যতা দেওয়া আছে, এই জিনিসটা আমরা বুঝতে পারি। এখন কি করছে বলো তো? তাপমাত্রা কমায়ে 30 ডিগ্রিতে নিয়ে গেছে। তাপমাত্রা কমায়ে কিসে নিয়ে গেছে? 30 ডিগ্রিতে। এখন তার দ্রবীভূত করার ক্ষমতা কি আগের চেয়ে কমে গেছে না? হ্যাঁ, কমে গেছে। তাহলে 100 গ্রাম দ্রাবকে সে কি আর 150 গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারবে? পারবে না। কত গ্রামকে পারবে বলো তো? 85 গ্রামকে। তো বাকিগুলা সে কোথায় পাবে বলো তো? বাকিগুলা কোথায় যাবে? বাকি লবণগুলা ভাইয়া এই অধক্ষেপ আকারে নিচে পড়বে না? অধক্ষেপ আকারে নিচে পড়বে। তো অধক্ষেপ আকারে নিচে কত গ্রাম পড়বে এটাকে তোমাকে বের করতে হবে। আর দ্রাবক কি তোমার 100 গ্রাম আছে? দ্রাবক কিন্তু 100 গ্রাম নাই। বলে দিছে দ্রাবক এবং দ্রব মিলে যে দ্রবণটা উৎপন্ন হয় সেটা কত দেওয়া আছে? 70 গ্রাম কিন্তু দেওয়া আছে। তাহলে কোশ্চেনটা বুঝতে পারছো কি চাইছে? কোশ্চেনটা বুঝতে পারতেছি। তাহলে 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে লবণ কত গ্রাম আছে বলো তো? 150 গ্রাম। তাহলে দ্রাবক যদি 100 গ্রাম থাকতো, লবণ কত গ্রাম থাকতো? 150 গ্রাম। তাহলে এই জিনিসটা কি আমরা কি এভাবে বলতে পারি না যে ভাইয়া দ্রবণ, ঠিক আছে? এই জিনিসটাকে কি আমরা এভাবে বলতে পারি না যে ভাইয়া এই দ্রবণ 250 গ্রাম দ্রবণে লবণ থাকতে পারবে কত গ্রাম? লবণ আছে হচ্ছে 150 গ্রাম, এভাবে বলতে পারি? কারণ দ্রব আর দ্রাবক যোগ করলে কি হয়? দ্রবণ হয় না? এই ছেলে মেয়েরা বলো, এই জিনিসটা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা কিন্তু বলতে পারি এই দুইটা কথা কিন্তু সেম। 100 গ্রাম দ্রাবকে 150 গ্রাম দ্রব থাকা যেই কথা, 250 গ্রাম দ্রবণে 150 গ্রাম দ্রব থাকা একই কথা, তাই না? কারণ দ্রব আর দ্রাবককে যোগ করলেই কি পাবো? আমরা ওই দ্রবণটা পাবো। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এখন বলো তো আমাদের দ্রবণ কি 250 গ্রাম আছে? নাই। আছে কত গ্রাম? 70 গ্রাম। তাহলে 1 গ্রাম দ্রবণে আমাদের, তাহলে 1 গ্রাম দ্রবণে লবণ আছে কত গ্রাম বলো তো ভাইয়া? 150 ডিভাইড বাই কত? 250 গ্রাম। এত গ্রাম। তাহলে বলো তো 70 গ্রাম দ্রবণে আমাদের লবণ আছে কত? 150 ইনটু 70
ডিভাইড বাই কত বলো তো? 250 গ্রাম। তাহলে কত গ্রাম হয় বলো তো কে একজন আমাকে? 42 গ্রাম 42 গ্রাম। তাহলে এই দ্রবণটাতে লবণ আছে কত গ্রাম? 42 গ্রাম। আর তাহলে বলো তো এই দ্রবণটাতে দ্রাবক আছে কত গ্রাম? দেখো ভাইয়া, দ্রবণের ভর কত? দ্রবণের ভর হচ্ছে 70 গ্রাম। তাহলে দ্রবণের ভর সমান কি বলতো ভাইয়া? দ্রবের ভর যোগ দ্রাবকের ভর, তাই না? দ্রবণের ভর সমান কি? দ্রবণের ভর ইজ ইকুয়াল টু ভাইয়া দ্রবের ভর যোগ কি বলতো ভাইয়া? দ্রাবকের ভর, তাই না? এখন দ্রবণের ভর তুমি জানো কত গ্রাম? 70 গ্রাম। আবার দ্রবের ভর তুমি জানো কত গ্রাম? 42 গ্রাম। তাহলে বলো তো ভাইয়া দ্রাবকের ভর কত হবে? 28 গ্রাম 28 গ্রাম। 28 তাহলে গ্রাম। দ্রাবকের ভর কত বলো তো ভাইয়া? 28 গ্রাম। তাহলে বলো তো ভাইয়া আমরা কি এই যে 70 গ্রাম দ্রবণ দেওয়া আছে সম্পৃক্ত অবস্থায় 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ওইখানে লবণ কত গ্রাম আছে আর দ্রাবক কত গ্রাম আছে এটা বের করে ফেলতে পারছি? জি বলো ভাইয়া। তো? জি ভাইয়া আমরা কিন্তু বের করে ফেলতে পারছি। এখন চলো 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কাজ আমাদের শেষ। তাহলে 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে সম্পৃক্ত দ্রবণটা আছে ওই দ্রবণে লবণ আছে 42 গ্রাম, দ্রাবক আছে কত গ্রাম? 28 গ্রাম। এবার আমরা ওই দ্রবণটাকে কি করছি বলতো? শীতলীকরণ করছি। কি করছি বলতো? শীতলীকরণ করছি। শীতলীকরণ করে কত ডিগ্রিতে নিয়ে গেছি বলতো? 30 ডিগ্রিতে নিয়ে গেছি। 30 ডিগ্রিতে নিয়ে গেছি। এখন 30 ডিগ্রিতে কি ভাইয়া বলতো দ্রাবক কত গ্রাম থাকবে? এই দ্রাবক কত গ্রাম থাকবে? দ্রাবকের পরিমাণ কি চেঞ্জ হবে? দ্রাবকের পরিমাণ কিন্তু চেঞ্জ হবে না। এই দ্রাবকের পরিমাণ কি চেঞ্জ হবে শীতলীকরণ করলে? না ভাইয়া। জি না ভাইয়া, জি না ভাইয়া। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাবক কত গ্রাম আছে এই দ্রবণটাতে? 28 গ্রাম। কিন্তু বলতো এই 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নেয়ার কারণে তার দ্রাব্যতা কমে গেছে না? এই দ্রাব্যতা জি কমে ভাইয়া। গেছে না? দ্রাব্যতা কমে গেছে। তাহলে এখন কি আর আগের মতো 42 গ্রামকে সে দ্রবীভূত করতে পারবে? 42 না। গ্রামকে কিন্তু সে দ্রবীভূত করতে পারবে না। তো কত গ্রামকে দ্রবীভূত করতে পারবে ওইটা আমাদের কি করা লাগবে? পটাশ করে বের করে ফেলতে হবে। পটাশ করে কি বের করে ফেলতে পারবে। এর জন্য মানে করতে হবে আর কি। তো এর জন্য আমাদের যে ইনফরমেশনটা লাগবে সেটা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা কত? বলো তো দেওয়া আছে কত দ্রাব্যতা? 85 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে 85। এর অর্থ কি বলতো ভাইয়া? 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক 100 গ্রাম দ্রাবক সর্বোচ্চ কি পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারে? কি পরিমাণ? 85 গ্রাম। 85 গ্রাম। তাহলে 100 গ্রাম দ্রাবক দ্রবীভূত করতে পারবে দ্রবীভূত করতে পারবে দ্রবীভূত করতে পারবে দ্রবীভূত করতে পারবে কত গ্রাম লবণকে বলতো? 85 গ্রাম। 85 গ্রাম 85 গ্রাম। হ্যাঁ, এখন বলো আমাদের কি দ্রাবক 100 গ্রাম আছে এই দ্রবণে? নাই। কত গ্রাম না। আছে? না 28 গ্রাম 28 গ্রাম আছে। 28 তাহলে 1 গ্রাম দ্রাবক দ্রবীভূত করতে পারবে কত গ্রামকে বলতো ভাইয়া? 85 বাই 100 গ্রামকে। 100 গ্রামকে। তাহলে 28 গ্রাম দ্রাবক আমাদের দ্রবীভূত করতে পারবে কত গ্রামকে বলতো ভাইয়া? 85 গুণ 28 ভাগ 100 হ্যাঁ, ভেরি গুড। এটা কে? নাম কি তোমার? তন্নি। তন্নি। এই তন্নি, তুমি বাসায় চলে গেছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তোমাদের নেক্সট ক্লাস কিন্তু সোমবারে। সোমবারে অনলাইনে করতে পারবা, সমস্যা নেই। তাহলে কত গ্রাম হয় বলো তো? 23.8 23.8। আচ্ছা, 23.8। সোমবারে এখন অনলাইনে হবে? সোমবারে অনলাইনে হবে, অফলাইনে হবে, সমস্যা নেই। এখন বলো তো ভাইয়া এই দ্রবণটাতে দ্রব কতটুকু দ্রবীভূত অবস্থায় থাকতে পারবে? 23.8 গ্রাম, তাই না? জি ভাইয়া। তো আমাদের দ্রব ছিল বা লবণ ছিল কত গ্রাম? 42 গ্রাম। তাহলে 23.8 গ্রাম সে এখানে কি দ্রবীভূত অবস্থায় রাখতে পারবে। বাকিগুলাকে সে কোথায় ফালাই দিবে? পদক্ষেপ হবে অধক্ষেপ আকারে ফালাই দিতে হবে। ফালাই দিতে পারবে মানে দিবে আর কি সে। তাহলে অধক্ষেপের পরিমাণ কি হবে বলো তো ভাইয়া? সুতরাং 18.2 গ্রাম তাহলে অধক্ষেপের পরিমাণ হবে ভাইয়া, আচ্ছা, তো অধক্ষেপের পরিমাণ কি হবে বলো তো? অধক্ষেপের পরিমাণ হবে কত বলো ভাইয়া? আগে ছিল 42 গ্রাম। আগে ছিল 42 গ্রাম। 42 গ্রাম থেকে এখন দ্রবীভূত করতে পারবে কত? 23.8 গ্রাম। তাহলে 42 মাইনাস 23.8, তাহলে কত গ্রাম হইলো? 18.2। তাহলে এই ম্যাথটা বুঝতে পারছো? জি ভাইয়া। বুঝতে পারছো, ভেরি গুড। সবাই বুঝতে পারছো? কারো কোনো সমস্যা নাই? জি ভাইয়া। কারো কোনো সমস্যা নাই?
না ভাইয়া। তাহলে তো আমার হয়ে গেল, আর বোঝানো লাগলো না। তাহলে এইখানে আমি কি করছি বলতো, প্রথমে 85°C তাপমাত্রায় যে সম্পৃক্ত দ্রবণটা ছিল ওইখানে দ্রবের পরিমাণটা বের করছি। তারপরে কি করছি বলতো, 30°C তাপমাত্রায় ওই সম্পৃক্ত দ্রবণে কি পরিমাণ দ্রবীভূত অবস্থায় ছিল তার পরিমাণটা বের করছি। তো বের করে কি দুইটা বিয়োগ করে দিলে আমরা কি অধক্ষেপের পরিমাণটা বের করে ফেলছি না, পেয়ে গেছি না? তাহলে আমরা প্রথমে করছি কি ভাইয়া, এই 85°C তাপমাত্রায় কত পরিমাণ দ্রব ছিল, পরে বের করছি কি 30°C তাপমাত্রায় কত পরিমাণ দ্রব দ্রবীভূত অবস্থায় ছিল। এই দুইটা দ্রবের পরিমাণকে আমরা বিয়োগ করে কি পেয়ে গেছি, অধক্ষেপকে পেয়ে গেছি না, অধক্ষেপকে পেয়ে গেছি। তাহলে চলো এই ম্যাথটা আমরা সহজভাবে করি, সহজভাবে করি। তাহলে চলো মনে করো 85°C তাপমাত্রা আছে। তো 85°C তাপমাত্রায় দ্রাব্যতা এস এর মান কত বলো তো? এস এর মান দেয়া ছিল 150। তুমি ধরে নাও দ্রবীভূত দ্রবের পরিমাণ হচ্ছে এক্স। দ্রবীভূত দ্রবের পরিমাণ কত? এক্স, ঠিক আছে, এক্স গ্রাম। এখন বলো তো দ্রবণের ভর কত ছিল? 70 গ্রাম। তাহলে দ্রবীভূত দ্রবের ভর যদি হয় এক্স, তাহলে বলো তো দ্রাবকের ভর কত হবে? 70 মাইনাস এক্স। তার সাথে আমরা 100 দিয়ে গুণ করলে কি পেয়ে যেতাম? দ্রাব্যতা এস পেয়ে যেতাম না? তাহলে দ্রাব্যতা এস ইজ ইকুয়াল টু কি, দ্রবের ভর ডিভাইড বাই দ্রাবকের ভর ইনটু কত? 100। দ্রাব্যতা এস এর মান আমরা কত জানি 85°C তাপমাত্রায়? 150। তো এখান থেকে এক্স এর মান কত পাই আমরা, বলো তো, বের করে ফেলো তো। এই বের করো, এক্স এর মান কত আসে? জি ভাইয়া বের করতেছি। 42 গ্রাম। আবার 30°C তাপমাত্রায়, আচ্ছা তাহলে 42 কি দ্রবের ভর, তাহলে দ্রব কত? 42। তাহলে দ্রাবক কত বলো তো ভাইয়া? 70 মাইনাস 42। 70 মাইনাস 42, তার মানে দ্রাবক 28। এটা তুমি পেয়ে গেছো। এখন বলো 30°C তাপমাত্রায় দ্রাব্যতা এস এর মান কত? 85। তো এস ইজ ইকুয়াল টু কি বলো তো ভাইয়া? দ্রবের ভর ধরলাম এক্স প্রাইম ডিভাইড বাই কি দ্রাবকের ভর কত? 28 ইনটু কত বলো তো ভাইয়া? 100। তাহলে দ্রাব্যতার মান কত বসাবো আমরা? 85 ইজ ইকুয়াল টু কত? এক্স প্রাইম ডিভাইড বাই 28 ইনটু কত বলো তো ভাইয়া? 100। এই এক্স প্রাইম কি বলো তো? 30°C তাপমাত্রায় দ্রবীভূত দ্রবের ভর। তাহলে এক্স প্রাইম এর মান কত পাবো দেখো তো? 23.8। তাহলে এটা হচ্ছে ভাইয়া 85°C তাপমাত্রায় দ্রবীভূত দ্রবের ভর, এটা হচ্ছে 30°C তাপমাত্রায় দ্রবীভূত দ্রবের ভর। তো বাকি ভরটা কই যাবে? বাকি ভরটা অধক্ষেপ আকারে যাবে। তাহলে অধক্ষেপের পরিমাণ কি হবে বলো তো? x মাইনাস এক্স প্রাইম। বুঝতে পারছো এটা? জি ভাইয়া। অধক্ষেপ ইজ ইকুয়াল টু x মাইনাস এক্স প্রাইম। তো এভাবেও তোমরা করতে পারো, যেই নিয়মে তোমাদের কমফোর্টেবল লাগে ওই নিয়মে করবা, ফুল মার্ক পাবা, কেউ নাম্বার কাটবে না। কেমন? তো প্রথম নিয়মটা কেন শিখাইছি ভাইয়া? প্রথম নিয়মে করলে তোমাদের বেসিকটা ইমপ্রুভমেন্ট হবে, বেসিকটা বাড়বে। তো কত হয় বলো তো? 18.2 গ্রাম। 18.2। তো এটাই হচ্ছে আমাদের आंसर। তো এটা কি ছিল? সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা দ্রাব্যতার সমান। তো আজকে আমরা মেইনলি পড়াশোনা করব আয়নিক গুণফল নিয়ে। কি নিয়ে বলো তো? আমাদের আজকের টপিক হচ্ছে আয়নিক গুণফল। তো আয়নিক গুণফল পড়াশোনা করার জন্য তোমাদের যে টপিকটা নিয়ে খুব ভালো আইডিয়া থাকা লাগবে সেটা হচ্ছে ভাইয়া কোন দ্রবের কোন একটা দ্রবণের ঘনমাত্রা। ঘনমাত্রা সম্পর্কে তোমাদের কি খুব ভালো আইডিয়া আছে? আচ্ছা, তো আয়নিক গুণফল নিয়ে আমরা পড়াশোনা করব। তো আয়নিক গুণফল নিয়ে পড়াশোনা করার জন্য আমাদের ঘনমাত্রা সম্পর্কে খুব ভালো আইডিয়া লাগবে। তো বলো তো, মনে করো আমি একটা সালফিউরিক অ্যাসিডের দ্রবণ নিলাম, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের দ্রবণ নিলাম। এই দ্রবণে মনে করো তোমার কাছে একটা দ্রবণ আছে, দ্রবণটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের দ্রবণ। তো সালফিউরিক অ্যাসিডের যে দ্রবণটা নিছো, এই দ্রবণটার টোটাল আয়তন 2 লিটার এবং এখানে সালফিউরিক অ্যাসিড আছে মনে করো কত গ্রাম? 98 গ্রাম। কেউ কি আমাকে বলতে পারবা ভাইয়া এই যে সালফিউরিক অ্যাসিডের দ্রবণটা নিলাম, এই দ্রবণে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? এই দ্রবণটাতে 0.5 মোল পার লিটার। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট সালফিউরিক অ্যাসিড দিয়ে প্রকাশ করতে পারি। কেউ বের করতে পারবা এটা? একজন বলল 0.5 মোল পার লিটার, একজন বলল যে ভাইয়া ঘনমাত্রা। ঘনমাত্রা বলতে আমরা মোলারিটি দিয়ে হিসাব করতেছি, ঘনমাত্রা কিন্তু অনেকগুলা টাইপ আছে। তো আমরা এই যে টপিকগুলা পড়তেছি এখানে মোলারিটিকে বেশি দাম দিব, মাঝে মাঝে গ্রাম পার লিটারকেও একটু দাম দিব, ঠিক আছে? দাম দিলে আমাদের কিন্তু দাম কমবে না, তাই না? তো ঘনমাত্রা আমরা কিভাবে বের করি বলতো? কোন একটা দ্রবণে দ্রবের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু কি বলতো? দ্রবের মোল সংখ্যা ডিভাইড বাই দ্রবণের আয়তন। এটা না ছিল ঘনমাত্রা বা মোলারিটির সংজ্ঞা, এস ইজ ইকুয়াল টু। এটা জানো তোমরা সবাই? সবাই জানো? জি ভাইয়া। জি ভাইয়া। আমার জি ভাইয়া। ব্যাচের বাইরে যারা আছো, আফ্রিদি, তোমরা কি জানতা এটা?
বা ইলমা, তারপরে আর কে আছো, সাইফুল্লাহ, রিফাত, তো তোমরা কি এই জিনিসটা জানতা যে ঘনমাত্রা কিভাবে বের করে? নীরবতা সম্মতির লক্ষণ, কিন্তু এখানে মানে এই ক্ষেত্রে আমরা জি। অসম্মতি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সম্মতির লক্ষণ। তাহলে এটা কোথা থেকে আসছে, এই সূত্রটা কোথা থেকে আসছে? নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে আমরা কি বলি? ওই দ্রবের মানে ওই দ্রবণের ঘনমাত্রা বলি। এখন সাপোজ তোমার একটা দ্রবণ ছিল, এই দ্রবণে তোমার যে দ্রব্যটা আছে দ্রবের মোল সংখ্যা হচ্ছে n মোল, এবং দ্রবণের যে আয়তনটা সেটা নির্দিষ্ট তাপমাত্রায় ভি লিটার। তাহলে ভি লিটার দ্রবণে তোমার দ্রব্য আছে কত মোল? n মোল। তাহলে 1 লিটার দ্রবণে দ্রব্য থাকবে কত মোল? n বাই ভিএল মোল, তাই না? তো এই 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকবে সেটাই কি ওই দ্রবণের ঘনমাত্রা। তাহলে এটাই কি হবে? আমাদের দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি। তাহলে এজন্য আমরা কি বলতে পারি? মোলারিটি ইজ ইকুয়াল টু n বাই ভিএল। এখন দুনিয়া তো এত সুন্দর না যে সব সময় কি থাকবে, তোমার দ্রব্যটা থাকবে কত মোল সংখ্যা আকারে, বা দ্রবণের আয়তনটা থাকবে লিটার এককে, এরকম কিন্তু সব সময় থাকে না। দুনিয়া এত সুন্দর না। সাধারণত কি থাকে, তোমার যে দ্রবণটা দেওয়া থাকে এই দ্রবণে দ্রবের দেওয়া থাকে ভর কোন এককে বলতো? গ্রাম এককে। সাপোজ কি দেওয়া থাকলো? ডাব্লিউ, গ্রাম দেওয়া থাকলো। এবং দ্রবণের আয়তনটা দেওয়া থাকে কোন এককে বলতো? ভি, মিলিলিটার এককে। এখন দ্রবের ভর থেকে আমরা দ্রবের মোল সংখ্যা কিভাবে বের করি বলতো? দ্রবের ভর থেকে দ্রবের মোল সংখ্যা ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, গ্রাম ভর ডিভাইড বাই তার আণবিক ভর। এবং ভি মিলিলিটারকে, এই যে ভি মিলিলিটার এককে যে আয়তন, ওইটাকে আমরা লিটার এককে কিভাবে নিই বলতো ভাইয়া? 1000 দিয়ে ভাগ করে নিই, তাই না? 1000 দিয়ে ভাগ করে নিই। তো এখন আমরা S ইজ ইকুয়াল টু কি জানি? S ইজ ইকুয়াল টু জানি n বাই ভিএল। তাহলে n এর মান কি দেখলাম আমরা? n এর মান দেখলাম w বাই m। আর ভিএল এর মান কি দেখলাম বলতো? ভিএল এর মান দেখলাম vml ডিভাইড বাই কত বলতো? 1000। তো এখান থেকে আমরা কি পাই বলতো? S ইজ ইকুয়াল টু 1000 w বাই m। এমপি। তাহলে S ইজ ইকুয়াল টু আমরা আরো একটা সূত্র পাইলাম 1000 w বাই mv, যেখানে w এর পরিচয় কি বলতো? ডাব্লিউ এর পরিচয় গ্রাম এককে দ্রবের ভর, হ্যাঁ, আর ভি এর পরিচয় কি বলতো? মিলিলিটার এককে দ্রবণের আয়তন, তাই না? তো কখনো একক নিয়ে কনফিউশন করবা না। তো এই সূত্র, সেকেন্ড যে সূত্রটা, এটা যদি তুমি ইউজ করতে চাও, দ্রবের ভর অবশ্যই কোন এককে নিতে হবে? ডাব্লিউ এককে নিতে হবে। আর দ্রবণের আয়তন কোন এককে নিতে হবে? মিলিলিটার এককে নিতে হবে। আর এটা, এই সূত্রটা যদি তুমি ইউজ করতে চাও, তাহলে দ্রবের মোল সংখ্যা নিতে হবে আর দ্রবণের আয়তন নিতে হবে কোন এককে বলতো? লিটার এককে। তো এই ছিল আমাদের দ্রবণের ঘনমাত্রা নিয়ে কথাবার্তা। তো আমি আরো একটু ডিপে যাই। যেমন এই দ্রবণে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা আমরা কত পাইছি? দেখো তো হিসাব যদি করি, কত পাইছি? আমরা জানি ঘনমাত্রা S ইজ ইকুয়াল টু n বাই ভিএল, তাই না? তো লিটার এককে আয়তন আমাদের দেওয়া আছে কত লিটার? 2 লিটার। মোল সংখ্যা, সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত বলতো? W বাই m। W এর মান কত? 98, m এর মানও কত? 98। তার মানে কত হয়? 1 হয়। তাহলে n এর মান কত হয় বলতো? 1। তাহলে হাফ একক কি হবে? মোল পার লিটার, বা বড় হাতের m, একই কথা, তাই না? তো বুঝতে পারছো এই ম্যাথটা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই যে দ্রবণটা ছিল, এই দ্রবণে আমরা সালফিউরিক এই জায়গায় এমটা কি বললেন জানি? আচ্ছা, কোন এম? এই যে ডাব্লিউ বাই এম এর জি ভাইয়া, আণবিক ভর, আণবিক ভর। মূল সংখ্যা ও বের করা শিখছো না, ভরকে আণবিক ভর ভাই দিয়ে শিখছি। ও আণবিক ভর। আচ্ছা, কথা ক্লিয়ার আসছে না ভাইয়া? কয়জন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ না বলো তো? ভাইয়া ক্লিয়ারই তো ভাইয়া। আচ্ছা, কথা, ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা ক্লিয়ার শোনানোর জন্য আমি নতুন একটা জিনিস লাগাইছি, দেখছো? তারপরেও যদি কথা ক্লিয়ার শুনতে না পাও, ক্লিয়ার আসতেছে না ভাইয়া। আচ্ছা, আফ্রিদি আর এলমা, তোমাদের মেবি নেটওয়ার্কের সমস্যা, কেমন? তোমাদের মেবি নেটওয়ার্কের সমস্যা। তো এই তো। আচ্ছা, তাহলে আমরা কি সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যেটা, সেটা পেয়ে গেলাম। তাহলে আমাদের কি ছিল? একটা দ্রবণ ছিল। কি ছিল? একটা দ্রবণ ছিল। আচ্ছা, এখন ঠিক আছে ভাইয়া, এখন ক্লিয়ার আসতেছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের একটা দ্রবণ ছিল কার? সালফিউরিক অ্যাসিডের, তাই না? তো এই সালফিউরিক অ্যাসিডের যে দ্রবণটা ছিল, এখানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা আমরা কত পাইছি? হাফ মোল পার লিটার, বা 0.5 মোলার, তাই না? এটা পাইছিলাম না আমরা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা? জি ভাইয়া। হ্যাঁ, আমরা কিন্তু এটা পাইছি। এখন তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, এই যে থার্ড ব্র্যাকেট অফ H2SO4, এটার মান আমরা কত পাইছি? 0.5 মোলার। এখন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া এই সেম দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা কত, তোমরা কত বলবা? 1 মোলার। একজন বললো 1 মোলার,
কারণ আমি এটা ক্লাসে পড়াইছিলাম। যাদের ক্লাসে পড়াই হ্যাঁ, ওয়ান হ্যাঁ। মোলার। 1 molar. আচ্ছা আচ্ছা 1 মোলার। আচ্ছা আচ্ছা এগুলা সবই আমার ক্লাসের পোলাপান বাইরে। আচ্ছা আফ্রিদি তুমি বলো কত মোলার? আফ্রিদি আচ্ছা তোমার নেটওয়ার্কের সমস্যা, আসলেই সমস্যা বুঝা যাইতেছে। আর দৃষ্টিবণিক তুমি বলো এখানে H+ আয়নের ঘনমাত্রা কত? ভাইয়া আগে করি না এটা। আচ্ছা আগে করো নাই, সমস্যা নেই, ভেরি গুড। আমি বুঝাই দিচ্ছি। তাহলে দেখো এই দ্রবণে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? 0.5 মোলার, তাই না? 0.5 মোলার। এখন এই দ্রবণে সালফিউরিক অ্যাসিড কি সালফিউরিক অ্যাসিড আকারে থাকবে? অবশ্যই না, থাকবে কি আকারে? H+ আকারে আর সালফেট 2- আকারে, তাই না? এই দ্রবণে ভাইয়া এখানে থাকবে H+ আকারে এবং সালফেট আকারে। এখন দেখো সালফিউরিক অ্যাসিড যখন দ্রবীভূত হবে তখন কি অবস্থায় চলে যাবে? সে থাকবে এই যে 2H+ আর কি বলতো SO4 2-, তাই না? এখন বলতো এই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 0.5 মোলার মানে কি? এই দ্রবণের প্রতি 1 লিটারকে তুমি যদি নাও, এই 1 লিটারে সালফিউরিক অ্যাসিড থাকবে কত মোল? 0.5 মোল। এটাই না ঘনমাত্রা মানে? যে ভাইয়া তুমি যদি সালফিউরিক অ্যাসিড দ্রবণের 1 লিটার নাও তাহলে ওই 1 লিটারের মধ্যে সালফিউরিক অ্যাসিড কত মোল থাকবে? 0.5 মোল থাকবে। এটাই কি ঘনমাত্রার মিনিং? একজন কথা বলো। জি ভাইয়া। ভেরি গুড। এখন দেখো তার মানে কি এই দ্রবণের 1 লিটারে সালফিউরিক অ্যাসিড কত মোল আছে? 0.5 মোল, তাই না? জি ভাইয়া। হ্যাঁ। এখন দেখো তো একটা সালফিউরিক অ্যাসিড থেকে কয়টা H+ উৎপন্ন হয়? 2টা H+। আবার একটা সালফিউরিক অ্যাসিড থেকে সালফেট কয়টা উৎপন্ন হয়? একটা। তাহলে বলো তো 1 লিটারে যদি সালফিউরিক অ্যাসিড থাকে 0.5 মোল, তাহলে H+ আয়ন কত মোল থাকবে? তার দ্বিগুণ। জি ভাইয়া। দ্বিগুণ। তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যদি হয় 0.5 মোলার, H+ আয়নের ঘনমাত্রা কত হবে? 0.5 × 2 মোলার সমান কত? 1 মোলার, 1 মোলার। 1 তাই না? আবার বলো তো তাহলে এই দ্রবণটাতে সালফেট আয়নের ঘনমাত্রা কত হবে? 0.5 মোলার। 0.5 মোলার। 0.5 মোলার। এই জিনিসটা কি বুঝতে পারো? এই জিনিসটা কি বুঝতে পারো? জি ভাইয়া। ভেরি গুড। তাহলে আমরা একটা দ্রবণে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা পাইলাম। এই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা থেকে যে আয়নগুলো উৎপন্ন হচ্ছে, যেহেতু এটা একটা আয়নিক যৌগ, যে আয়নগুলো উৎপন্ন হচ্ছে ওই আয়নগুলোর ঘনমাত্রাও কিন্তু আমরা বের করে ফেলতে পারি যে ভাইয়া ওই আয়নগুলোর ঘনমাত্রা কত। তাহলে H+ আয়নের ঘনমাত্রা কত হবে? 1 মোলার। এবং 1 সালফেট মোলার। আয়নের ঘনমাত্রা কত হবে বলো তো ভাইয়া? সালফেট আয়নের ঘনমাত্রা হবে 0.5 মোলার। 0.5 মোলার। 5 ভেরি গুড। তাহলে আরো একটা প্র্যাকটিস করে ফেলি চলো আমরা। কেমন দেখো কত মজা। দেখো আমরা একটা লবণ নিলাম, মানে একটা দ্রবণ নিলাম অ্যালুমিনিয়াম সালফেটের। কিসের বলো তো? অ্যালুমিনিয়াম সালফেটের একটা দ্রবণ নিলাম। এই যে Al2SO4 3। ক্লাস 8 এর যোজ্যতা থেকে আমরা জানি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত এটাই হবে। এবং এই দ্রবণের যে ঘনমাত্রা সেটা আমরা কত পাইলাম? সাপোজ ধরো 0.7 মোলার। কত পাইছি বলো তো? 0.7 মোলার। তাহলে এই অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণে অ্যালুমিনিয়াম সালফেটের ঘনমাত্রা কত পেলাম? 0.7 মোলার। কেউ কি আমাকে বলতে পারবা এই দ্রবণে অ্যালুমিনিয়াম 3+ আয়নের ঘনমাত্রা কত আর সালফেট 2- আয়নের ঘনমাত্রা কত? ভাইয়া অ্যালুমিনিয়াম 3+ এর হয় 1.4 মোলার। 1.4 মোলার। আর সালফেট আয়নের ঘনমাত্রা 0.7 2.1 মোলার। 2.1 সবাই কি হ্যাঁ 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 2.1। আচ্ছা এটাই আসবে। আচ্ছা সবাই কি বুঝতে পারছো কিভাবে এটা হইছে? না বুঝতে পারলেও সমস্যা জি নেই। ভাইয়া আচ্ছা বুঝছি। আচ্ছা না বুঝতে পারলেও সমস্যা নেই, বোঝানোর জন্য ইমন ভাইয়া আছে অলওয়েজ রেডি। তো চলো আমরা ভাইয়া দেখি। বুঝাই দিন। হ্যাঁ হ্যাঁ বুঝাই দিচ্ছি অবশ্যই। দেখো অ্যালুমিনিয়াম সালফেট একটা আয়নিক যৌগ, তো সে যখন দ্রবীভূত হবে সে কি অ্যালুমিনিয়াম সালফেট আকারে থাকবে? অবশ্যই না, থাকবে কি আকারে? এই যে দেখো দুইটা অ্যালুমিনিয়াম আছে, তাই কি উৎপন্ন হবে? দুইটা অ্যালুমিনিয়াম 3+ আয়ন উৎপন্ন হবে, তাই না? আর 3টা সালফেট আছে, তাই কি উৎপন্ন হবে বলো তো? 3টা সালফেট 2- আয়ন উৎপন্ন হবে। এখন অ্যালুমিনিয়াম সালফেটের ঘনমাত্রা কত? 0.7 মোলার। এখন তার মানে কি অ্যালুমিনিয়াম সালফেটের ঘনমাত্রা 0.7 মোলার। এর অর্থ হচ্ছে আমরা যদি 1 লিটার দ্রবণ নিই অ্যালুমিনিয়াম সালফেটের, তাহলে কত মোল অ্যালুমিনিয়াম সালফেট থাকবে? 0.7 মোল, তাই না? 7 0.7 মোল থাকবে। তাহলে 1 লিটার অ্যালুমিনিয়াম সালফেটে অ্যালুমিনিয়াম সালফেট থাকবে কত মোল? 0.7 মোল। এখন দেখো তো 1 মোল অ্যালুমিনিয়াম সালফেট থেকে কয় মোল অ্যালুমিনিয়াম 3+ আয়ন উৎপন্ন হয়? 2 মোল।
2 মোল 2 মোল। তাহলে কোন একটা দ্রবণে আমাদের যদি অ্যালুমিনিয়াম সালফেট থাকে 1 মোল, এর অর্থ কি আমাদের অ্যালুমিনিয়াম 3+ আয়ন আছে 2 মোল, তার দ্বিগুণ, তাই না? অবশ্যই তাই। এখন এই দ্রবণের প্রতি লিটারে আমাদের অ্যালুমিনিয়াম সালফেট আছে কত মোল? 0.7 মোল। তাহলে অ্যালুমিনিয়াম 3+ আয়ন থাকবে কত মোল? 0.7 আর 1 লিটারে যতটুক থাকে ওইটাই কি তার ঘনমাত্রা। তাহলে এই অ্যালুমিনিয়াম 3+ আয়নের ঘনমাত্রা কত হবে? 0.7 × 2 মোলার, তাই না? অবশ্যই। তাহলে এই 0.7 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 1.4 মোলার হয়। ভেরি গুড। একই ভাবে বলো তো সালফেট আয়নের ঘনমাত্রা কত হবে? যেহেতু 3টা উৎপন্ন হয় তাহলে 3 গুণ, তাহলে 0.7 × জি 3 ঠিক আছে, তো কত হয়? 2.1 মোলার হয়। 2.1 মোলার। 2.1 মোলার হয়। তাহলে আমরা কোন একটা দ্রবের ঘনমাত্রা থেকে দ্রবের যে আয়নগুলো আছে ওই আয়নগুলোর ঘনমাত্রাও বের করে ফেলতে পারি না বলো তো? এটা কিন্তু খুব ইজি, তাই না? জি ভাইয়া। অবশ্যই বের করে ফেলতে পারি। তাহলে চলো আমরা আমাদের মোদ্দা কথায় চলে আসি, আমাদের মেইন টপিকটায় চলে আসি। তো আমাদের মেইন টপিক কি ছিল? আয়নিক গুণফল, তাই না? আমাদের মেইন টপিক ছিল আয়নিক গুণফল। আচ্ছা ভাইয়া, ঘনমাত্রার একক কি গ্রাম পার লিটারে কখন হতে পারে? অবশ্যই হতে পারে। সেইগুলা আচ্ছা, এই কোশ্চেনটা কে করছো? ভাই আমি। রাহাত। আকাশ নাকি রাহাত? রাহাত। হ্যাঁ ভাই। এই না, ভাবতেছিলাম দ্রাব্যতার একক গ্রাম পার লিটারে। শোনো এই রাহাত, আমি সংজ্ঞায় পড়ছিলাম তো মোল পার লিটার। আচ্ছা এই শোনো, ঘনমাত্রার একক গ্রাম পার লিটার হইতে পারে, এটা কি ক্লাসে আমি পড়াই নাই? রাহাত, না, হঠাৎ গুলাই ফেলছিলাম ভাইয়া। এই এই সংজ্ঞায় পড়ছিলাম তো যে প্রতি লিটারে কত মোল থাকে, হ্যাঁ, এজন্য। ঠিক আছে, সমস্যা নেই, হইতে পারে। সংজ্ঞায় তো মোল বলা আছে, এজন্য। হ্যাঁ, হইতে পারে, সমস্যা নেই, হইতে পারে। ঘনমাত্রা বলতে আমরা মোলারিটির সংজ্ঞা জানি, মোল পার লিটার। কেমন? মোলারিটির সংজ্ঞা। আর মোলারিটি হচ্ছে ঘনমাত্রার একটা বিশেষ প্রক্রিয়া। কেমন? ঘনমাত্রা প্রকাশের আরো অনেকগুলা প্রক্রিয়া আছে। ওইটা শিখতে হলে তোমাদের কি পড়া লাগবে? পরিমাণগত রসায়ন পড়া লাগবে। তো পরিমাণগত রসায়নে আমরা 6 থেকে 7টা ঘনমাত্রা প্রকাশের পদ্ধতি দেখব। কেমন? অনেকগুলা পদ্ধতি দেখব। এটা আছে তোমাদের সেকেন্ড ইয়ারে। তাহলে সবাই মিউট করে ফেলো। আচ্ছা, দেখো এবার আমরা আয়নিক গুণফল নিয়ে পড়াশোনা করব। দেখো ভাই, আমরা যে দ্রবণগুলো নিয়ে আলোচনা করতেছি, কখনো কি বলছি এই দ্রবণগুলো সম্পৃক্ত আছে বা অসম্পৃক্ত আছে না অতিপৃক্ত আছে? আমরা কিন্তু একবারও এই কথাগুলো উচ্চারণ করি না। তাহলে আমরা যে টপিকগুলো এখন পড়াশোনা করতেছি, এই টপিকগুলো সকল ধরনের দ্রবণের জন্য পসিবল, তাই না? আমাদের সম্পৃক্ত দ্রবণ লাগবে না, অসম্পৃক্ত দ্রবণ লাগবে না, অতিপৃক্ত দ্রবণও লাগবে না, দ্রবণ হইলেই হইছে। ঠিক আছে? আমরা যে টপিকগুলো এখন পড়তেছি এই টপিকগুলা দ্রবণ হইলেই হইছে। কেমন? তাহলে আমরা আয়নিক গুণফল নিয়ে পড়াশোনা করব। মনে করো যে কোনো একটা দ্রবণ আছে আমার কাছে, যে কোনো একটা দ্রবণ আছে, এই দ্রবণটাতে যে যৌগটা দিয়ে আমরা বা যে দ্রবণটা দিয়ে আমরা দ্রবণটা বানাইছি ওই দ্রবণটার নাম হচ্ছে এবি। এবি হচ্ছে একটা আয়নিক যৌগ, যেটার ক্যাটায়ন হচ্ছে A+ আর অ্যানায়ন হচ্ছে কি বলতো? B-। কেমন? তাহলে A+ হচ্ছে ক্যাটায়ন আর B- কি বলতো? অ্যানায়ন। তো এর হচ্ছে একটা দ্রবণ দেওয়া আছে, কি আছে বলতো? এই মহাশয়ের আমাদের কাছে কি আছে? একটা দ্রবণ দেওয়া আছে এবং বলা আছে এই দ্রবণে এই দ্রবটার ঘনমাত্রা যেটা সেটা হচ্ছে S। কত বলতো? S। অথবা আমরা S না ধরি, এই দ্রবটার ঘনমাত্রা হচ্ছে, সাপোজ ধরে নি এই যে থার্ড ব্র্যাকেট অফ AB। কেমন? থার্ড ব্র্যাকেট অফ AB। ঠিক আছে? তাহলে আমরা একটা দ্রবণ পাইছি, যে দ্রবণটা উৎপন্ন করছে কোন দ্রব বলতো? AB নামের একটা দ্রব, যার A হচ্ছে ক্যাটায়ন এবং B হচ্ছে অ্যানায়ন। তাহলে এই যে আয়নিক যৌগটা সে যখন দ্রবীভূত হবে সে কি এই অবস্থায় থাকবে? অবশ্যই অবস্থায় থাকবে না। সে কি উৎপন্ন করবে? A+ আর কি বলতো? B-। তাই না? ভাইয়া এটা জি কেমনে ভাইয়া। বুঝেন যে এটা শুধু একটা A+ বা B- আয়ন উৎপন্ন করে? এরকম তো হতে পারতো যে A3+ আয়ন বা B2- আয়ন। হইতে পারে, আমরা স্বাভাবিক অবস্থায় ধরে নিছি। কেমন? স্বাভাবিক অবস্থায় একযোজি হিসেবে ধরে নিছি। ঠিক আছে, সমস্যা নেই। ওই বাকি কেসগুলো আমরা পড়াশোনা করব। এত উতলা হইও না। আমরা পড়বো এবং পড়তে পড়তে হচ্ছে পড়ার কোনো কুল কিনারা থাকবে না, অনেক কিছুই পড়বো আমরা, তাই না প্রাপ্তি? এই ইদানিং 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 প্রাপ্তিকে অনেক বেশি সম্বোধন করা হয়েছে, পুরনো বাকিগুলা কই? এই নাসিতা কই? এই নাসিতা কই? ভাইয়া আসি আচ্ছা আসো, ঠিক আছে। নাসিতা এগুলা পারে আগে থেকে না? নাসিতা আচ্ছা, একটু একটু পারি ভাইয়া, আগে তো হ্যাঁ, করাইছিলেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট কে যেন হয়েছিল, এখান থেকে এক্সাম নিছিলাম মনে হয়, ফার্স্ট কে হয়েছিল? সাজিদ হয়েছিল ফার্স্ট, তোমরা কেউ হও নাই। এই সাজিদ হয়েছিল না নাসিদ হয়েছিল? সাজিদ হয়েছিল মনে জি হয়। ভাইয়া সাজিদ হয়েছিল। সাজিদ হয়েছিল, সাজিদ হয়েছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এ বি কি আকারে থাকবে? এ প্লাস আর বি মাইনাস আকারে থাকবে। এখন এ বি যে দ্রবটা আছে তার একটা ঘনমাত্রা আছে, তাহলে কি বলতো এই এ প্লাস আর এ মাইনাসেরও কি থাকবে? একটা ঘনমাত্রা থাকবে না? তার মানে কি আমরা যে দ্রবণটা পাইছি এই দ্রবণে দ্রব থেকে উৎপন্ন আয়নগুলার কি আছে? ঘনমাত্রা আছে। এবং এই আয়নগুলার যে ঘনমাত্রা পাবো ওই আয়নগুলার গুণফলকেই কি বলা হয় ভাইয়া? এই দ্রবণের আয়নিক গুণফল বলা হয়। এই যে ভাইয়া দুইটা আমরা আয়ন পাইছি, আয়নগুলার ঘনমাত্রা আছে, আয়নগুলার ঘনমাত্রাকেই আমরা কি বলবো বলতো? আয়নিক গুণফল বলবো। এই দ্রবণের আয়নিক গুণফল বলবো, যাকে কি বলা হয়? যাকে কে আইপি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আয়নিক গুণফল কি ভাইয়া? কোন একটা দ্রবণে দ্রব থেকে উৎপন্ন আয়ন সমূহের ঘনমাত্রার গুণফলকে আমরা কি বলি? ওই দ্রবণের আয়নিক গুণফল বলি। আমি আবার রিপিট করতেছি, কোন একটা দ্রবণে দ্রব থেকে উৎপন্ন আয়নগুলির ঘনমাত্রার গুণফলকেই আমরা কি বলি? ওই দ্রবণের আয়নিক গুণফল বলি। তোমরা কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ভেরি গুড। তাহলে এই যে দ্রবণটা আমরা পাইছি, এই দ্রবণে আয়ন কে কি উৎপন্ন হচ্ছে? এ প্লাস উৎপন্ন হচ্ছে আর বি মাইনাস উৎপন্ন হচ্ছে। তাহলে এ প্লাস এর একটা ঘনমাত্রা থাকবে যাকে আমরা থার্ড ব্র্যাকেট অফ এ প্লাস দিয়ে প্রকাশ করলাম, বি মাইনাস এরও কি থাকবে? একটা ঘনমাত্রা থাকবে যাকে আমরা থার্ড ব্র্যাকেট অফ বি মাইনাস দিয়ে প্রকাশ করলাম। এবং এই দুই ঘনমাত্রাকে আমরা গুণ করলে যেই রাশিটা পাবো সেটাকে আমরা কি বলবো বলতো? এই দ্রবণের আয়নিক গুণফল বলবো। আমি কি ক্লিয়ার করতে পারছি সবাইকে? এবং একে প্রকাশ করা হয় কি দিয়ে? কে আইপি দিয়ে। কে হচ্ছে একটা ধ্রুবক, আইপি হচ্ছে কি? আয়নিক প্রোডাক্ট, আয়নিক গুণফল। কেমন? আয়নিক প্রোডাক্ট। এই আকাশ 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 তোমার কথা, তোমার গানগুলা, তোমার গানগুলা তোমার গানগুলা অনেক সুন্দর। গান এই আকাশ তোমার গানগুলো অনেক সুন্দর হয়েছে, তো এর জন্য তোমাকে আমি প্রাইজ দিব একদিন ইনশাআল্লাহ, এত সুন্দর গান শোনানোর জন্য। আচ্ছা শোনো, নেটে সমস্যা আসলে হয়। রোবোটিক সং। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা বাংলাদেশের মানুষ, তো নেটওয়ার্কের সমস্যা আমাদের নিত্যদিনের সঙ্গী। তো এই জন্য কি করবা? এই জন্য ইঞ্জিনিয়ার হবা, ইঞ্জিনিয়ার হয়ে এই নেটওয়ার্কের সমস্যাগুলো দূর করবা। কেমন? আমি কি বোঝাইতে পারছি? হ্যাঁ, তো ইঞ্জিনিয়ার হলে তোমরা এই সুযোগটা পাবা দূর করার জন্য। আচ্ছা দেখো, তাহলে আয়নিক প্রোডাক্ট কি? কোন একটা দ্রবণে কি থাকবে? দ্রব থেকে যে আয়নগুলো উৎপন্ন হয় তাদের ঘনমাত্রা থাকবে। এই ঘনমাত্রাগুলোকে গুণ করলে আমরা যে রাশিটা পাবো ওই রাশিকে বলা হয় ভাইয়া এই দ্রবণের আয়নিক গুণফল। সাপোজ ভাইয়া আমরা এখানে এ বি নিলাম, এখন এই দ্রবণটা তো এ বি টাইপের যৌগ না হয়ে ভাইয়া এ বি টু টাইপের যৌগ তো হইতে পারতো, তাই না? এই দ্রবণের দ্রব যেটা হইতে পারতো না? এই পারতো? তাহলে এ বি টু টাইপের, হ্যাঁ হ্যাঁ, এ বি টু টাইপের যদি যৌগ হইতো তাহলে সেই দ্রবটা দ্রবণে আয়নিত হয়ে যেত। আয়নিত হয়ে কি উৎপন্ন হইতো বলতো? এ টু প্লাস উৎপন্ন হইতো আর টু বি মাইনাস উৎপন্ন হইতো, তাই না? টু। আচ্ছা দেখো, তাহলে এই টাইপের যৌগ এ বি টু থেকে কি উৎপন্ন হবে? এ টু প্লাস প্লাস টু বি মাইনাস। তো এটা আমরা কিভাবে বুঝলাম ভাইয়া? যেহেতু এ এর যোজনী বি এর সামনে গেছে, তো যোজনী আর জারণ সংখ্যা অধিকাংশ ক্ষেত্রে সমান হয়। সব ক্ষেত্রে এটা সত্য না, সব ক্ষেত্রে এটা সত্য না। তো যেহেতু আমাদের অ্যাকুরেটলি দেয়া নাই বা ওই পরমাণুগুলো দেওয়া নাই, তো আমরা ধরে নিব যোজনী আর জারণ সংখ্যা সমান। তার মানে এ এর যোজনী হচ্ছে 2, তাই উপরে আমরা চার্জ লিখছি কি 2 প্লাস। আর বি এর যোজনী হচ্ছে কত হবে? যেহেতু এই সাইডে 1 দিয়ে গুণ করা, কিছু নেই মানে, তার মানে চার্জ হবে -1। কেমন? আর ক্যাটায়ন সব সময় শুরুতে থাকে আর অ্যানায়ন কোথায় থাকে বলতো? পিছনে থাকে। একটা আয়নিক যৌগের ক্যাটায়ন থাকে শুরুতে, অ্যানায়ন থাকে পিছনে। তো এটা আমরা ক্লাস 6 এ শিখছিলাম মনে হয়। তাহলে তো এবার আমাদের আয়নিক গুণফল কেআইপি কি হবে? আমরা জানি আয়নিক গুণফল কেআইপি সমান কি ভাইয়া? আয়নগুলার ঘনমাত্রার গুণফল। তাহলে বলো তো এখানে এই A2+ এর একটা ঘনমাত্রা থাকবে আর কি বি মাইনাসের একটা ঘনমাত্রা থাকবে। তাহলে এই দুইটা ঘনমাত্রাকে গুণ করলেই কি পাবো আমরা? আয়নিক গুণফল পেয়ে যাব না? বলো তো। না ভাইয়া, তার সাথে 2 গুণ করতে হবে না? তার সাথে 2 গুণ করতে হবে, তাইলে পেয়ে যাব। এই তাইলে পেয়ে যাব। না ভাইয়া। জি ভাইয়া। না ভাইয়া। না আচ্ছা। ভাইয়া। না ভাইয়া। অনেকে জি ভাইয়া, অনেকে না ভাইয়া। আনসারটা হবে না ভাইয়া, এভাবে হবে না, এভাবে হবে না। কেন এভাবে হবে না চলো সেইটা আমরা একটু দেখে নিই।
যে কেন এই যে আমরা এখানে লিখলাম এই কথাটা আসলে কেন হবে না। দেখো ভাইয়া, আমরা বলছি আয়নিক গুণফল হচ্ছে যতগুলো আয়ন উৎপন্ন হয় সবগুলোর ঘনমাত্রার গুণফল। এখন দেখো তো A B2 থেকে কি উৎপন্ন হয়? A B2 থেকে উৎপন্ন হয় A2 প্লাস আর দুইটা B মাইনাস। ভাইয়া একটা B মাইনাস উৎপন্ন হচ্ছে না, B মাইনাস উৎপন্ন হচ্ছে কয়টা? দুইটা। কয়টা উৎপন্ন হচ্ছে? দুইটা। তাহলে এখানে আয়নগুলোর ঘনমাত্রা কি হবে বলতো? A2 প্লাস B মাইনাস আর কি বলতো ভাইয়া? B মাইনাস। তাহলে এই যতগুলো আয়ন উৎপন্ন হয় সবগুলোর আয়নের ঘনমাত্রাকে গুণ করতে হবে, তাইলে কি পাবো আমরা? আয়নিক গুণফল পাবো। তাহলে A2 প্লাস এর জায়গায় A2 প্লাস আছে, ঠিক আছে, B মাইনাস এর জায়গায় B মাইনাস আছে, ঠিক আছে, আরো একটা B মাইনাস গুণ করতে হবে না এখানে? আমাদের কিন্তু এখানে আরো একটা B মাইনাস এর ঘনমাত্রাকে গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি গুণফলটা বি কি হয়? মাইনাস হোল স্কয়ার। হ্যাঁ, আলটিমেটলি আমাদের B মাইনাস এর কি হয়ে যায়, যে ঘনমাত্রা তার উপরে হয়ে যায় হোল স্কয়ার। তাহলে A2 প্লাস তার ঘনমাত্রা ইনটু কি বলতো B মাইনাস এর ঘনমাত্রা তার আবার কি বলতো হোল স্কয়ার। কেন এই স্কয়ারটা আসছে এটা বুঝতে পারতেছো? জি ভাইয়া। আরেকবার একটু রিপিট করেন। আবার বলতেছি। তাহলে আয়নিক গুণফল বলতে আমরা কি বুঝি ভাইয়া? কোন একটা দ্রবণে দ্রব থেকে যে আয়নগুলো উৎপন্ন হয় ওই আয়নগুলোর ঘনমাত্রার গুণফলকে আমরা কি বলি? ওই দ্রবণের আয়নিক গুণফল বলি। কোন একটা দ্রবণে দ্রব থেকে যে আয়নগুলো উৎপন্ন হয় ওই আয়নগুলোর ঘনমাত্রার গুণফলকে আমরা কি বলি? ওই দ্রবণের আয়নিক গুণফল বলি। এখন A B2 থেকে কি উৎপন্ন হয় ভাইয়া? A2 প্লাস একটা আয়ন উৎপন্ন হয় আর B মাইনাস কি দুইটা আয়ন উৎপন্ন হয়। তাহলে দুইটা B মাইনাস আয়ন উৎপন্ন হইলে যেহেতু দুইটা B মাইনাস আলাদা আলাদা আয়ন, তাহলে আমরা বলতে পারি A2 প্লাস একটা আয়ন, B মাইনাস আরেকটা আয়ন, B মাইনাস আরেকটা আয়ন। তাহলে সবগুলোর আলাদা আলাদা ঘনমাত্রা থাকবে। এই ঘনমাত্রাগুলোকে যদি আমরা গুণ করে দিই সেক্ষেত্রে আমরা কি পাবো? আমরা আয়নিক গুণফল পাবো। এই যে ভাই সবগুলোর ঘনমাত্রাকে আমরা আলাদা আলাদা গুণ করে দিছি, গুণ করে যে রাশিটা পাইছি সেটাই কি আয়নিক গুণফল। তাহলে আমরা কি পাইতেছি বলতো? এখানে যে সহগটা ছিল ওই সহগটা কি হয়ে যাচ্ছে? ঘনমাত্রার পাওয়ার হয়ে যাচ্ছে, তাই না? বলতে পারি না? জি ভাইয়া। বলতে পারি। তাহলে বলতো এখানে A B2 এর জায়গায় আমাদের যদি এরকম যৌগ থাকতো অ্যালুমিনিয়াম সালফেট, ঠিক আছে, Al2SO4 এটার আয়নিক গুণফল KIP কি হইতো? কেউ বলতে পারবা? আমরা জানি অ্যালুমিনিয়াম সালফেট থেকে উৎপন্ন হয় দুইটা প্লাস আর কি বলতো তিনটা সালফেট 2 মাইনাস। তো অ্যালুমিনিয়ামের একটা ঘনমাত্রা থাকবে, তো অ্যালুমিনিয়ামের একটা ঘনমাত্রা থাকবে। এখন অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা থাকলো, ঠিক আছে, তার যে সহগটা আছে এই সহগটা কি হয়ে যাবে? তার পাওয়ার। আবার সালফেটের কি থাকবে? একটা ঘনমাত্রা থাকবে। সালফেটের যে ঘনমাত্রা থাকবে ভাই, সালফেটের যে ইয়েটা আছে সহগটা আছে ওই সহগটা কি হয়ে যাবে? তার পাওয়ার। এটাই কি হবে? অ্যালুমিনিয়াম সালফেটের আয়নিক গুণফল হবে। আমি কি বুঝাইতে পারছি?